আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আমাদের যে কেমিক্যাল চেঞ্জ সেটা পার্ট 2 শুরু করতেছি। তো কেমিক্যাল চেঞ্জের তোমার এখানে আমরা আলোচনা করব আমাদের যে কেপিকেসি ম্যাথগুলো আছে, এটা যে গ্রাফ, এটা যে কিউটিকেসি, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এর আগে আমরা একটু এটা গ্রাফ নিয়ে কথা বলে আসি। তো এখানে হলো যে তোমার একটা বিক্রিয়া সাম্যাবস্থা কখন আসবে। সাম্যাবস্থা তখন আসবে যখন তার সম্মুখ বিক্রিয়া এবং পশ্চাৎ বিক্রিয়া যে গতিবেগ সেটা সেম হবে। এটা আমরা বুঝবো কিভাবে, যখন আমাদের সম্মুখ বিক্রিয়া যে কনসেন্ট্রেট, অর্থাৎ এটা এইভাবে তোমাকে বলা যায় যে ধরো তোমার যে উৎপাদের কনসেন্ট্রেশন আর তোমার যে বিক্রিয়ার কনসেন্ট্রেশন সেগুলো কি চেঞ্জ হবে না। চেঞ্জ হবে না, একটা স্টেবল পর্যায়ে চলে আসবে। যেমন ধরো আমি যদি এখানে এই উদাহরণটা নিই, হ্যাঁ, N2O4 এটা যদি তোমার 2NO2 তে কনভার্ট হয়, তাহলে ওই ক্ষেত্রে দেখো আমি এখানে তিন ধরনের গ্রাফ আমি পাইতে পারি। তো এখানে প্রথমটা হচ্ছে আমার কি N2O4 এর যে ঘনমাত্রা সেটা, আর এটা হলো কি আমার NO2 এর ঘনমাত্রা সেটা। ঠিক একইভাবে আমি যদি সবগুলো এইভাবে লিখি, হ্যাঁ, যেমন ধরো তোমার এই ক্ষেত্রে তোমার যে গ্রাফটা এটা স্টেবল হচ্ছে কোন পর্যায়ে গিয়ে, এমন একটা পর্যায়ে গিয়ে না। অর্থাৎ এই দেখো এখান থেকে এরপরে যত সময় যাচ্ছে তত কি ঘনমাত্রাটা চেঞ্জ হচ্ছে না, স্টেবল পর্যায়ে আছে দুটোটা। তাহলে এখান থেকে আমাদের যে সাম্যাবস্থা সেটা কি শুরু হবে, সাম্যাবস্থা থেকে শুরু হবে। এবং এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে আমার গ্রাফটা এখান থেকে সাম্যাবস্থাটা শুরু হবে, কাইন্ড অফ, হ্যাঁ, এখান থেকে সাম্যাবস্থাটা শুরু হবে, কারণ এখানে কি এরপর আর আমার ঘনমাত্রাগুলো কি চেঞ্জ হচ্ছে না। আর এই গ্রাফের ক্ষেত্রে সেম, এটা এরকম হবে, বা এখানে কোনো একটা জায়গায় হবে যেখানে কি তোমার ঘনমাত্রাগুলো চেঞ্জ হচ্ছে না। তো গ্রাফের যে কাহিনীটা সেটা হচ্ছে কি এমন যে তোমার ঘনমাত্রাগুলো চেঞ্জ না হলে ওটাকে কি আমরা সাম্যাবস্থা বলতে পারি। এরপর এটাকে অন্যভাবে আঁকা যায়, সেটা হলো তোমার রেট দিয়ে। যে বিক্রিয়া যদি সাম্যাবস্থায় থাকে তাহলে বিক্রিয়া আর পশ্চাৎ বিক্রিয়া আর সম্মুখ বিক্রিয়ার যে রেট সেটা কি সমান হয়। তাহলে এখানে যদি আমার সময় আর এখানে যদি আমার রেট থাকে, তাহলে আমার রেটটা কি হবে, উৎপাদের মানে সম্মুখমুখী বিক্রিয়ার যে রেট এটা বাড়বে, আর পশ্চাৎমুখী যে বিক্রিয়া সেটা কি কমে যাবে। মানে বাংলা টার্মগুলা না বলতে না বলতে অবস্থা খারাপ হয়ে গেছে, এরকম কমে যাবে। তো এটা একটা পর্যায়ে গিয়ে কি, একটা পর্যায়ে গিয়ে দুইটা রেট কি সেম হয়ে যাবে। এবং রেটটা সেম হয়ে গেলে ওটাকে কি বলতে পারি, আমরা সাম্যাবস্থা বলতে পারি। তো এটাই গেল কি আমাদের গ্রাফ রিলেটেড যে কথাবার্তা সাম্যাবস্থা নিয়ে সেটা। এখন আসো আমরা কেপিকেসি নিয়ে একটু কথাবার্তা বলি। তো কেপিকেসি কি জিনিস সেটা নিয়ে আমরা একটু উদাহরণের মাধ্যমে এটা একটু দেখা ট্রাই করি। যেমন ধরো আমার যে PCl5 আছে, এটা বিয়োজিত হয়ে কি হয়, PCl3 প্লাস Cl2। তো এখানে আমরা যখন কেপিকেসি লিখবো তখন আমরা কয়েকটি স্টেপ ফলো করব। প্রথম স্টেপে আমরা দেখবো যে ইনিশিয়ালি কি অবস্থায় আছে, এটাকে আমরা T=0 চিন্তা করব। ইনিশিয়ালি কি অবস্থায় আছে, আমি ধরলাম যে এটা ইনিশিয়ালি আছে আমার 1 মোল, এটা ইনিশিয়ালি আছে আমার 1 মোল, এগুলা কি কোনোটাই নাই, তো এগুলা কি 0 0 হিসাব করলাম। এরপর আমি দেখবো যে আমার কতটুকু বিয়োজিত হচ্ছে, আমার কতটুকু বিয়োজিত হচ্ছে। তাহলে এখানে কি কনসেন্ট্রেশনের চেঞ্জ অথবা যতটুকু চেঞ্জ আসবে এটাকে সি দ্বারা লিখতেছি। তাহলে চেঞ্জটা কত, ধরলাম এখান থেকে আমার এক্স পরিমাণ বিয়োজিত হয়েছে। তাহলে এখান থেকে যদি আমার এক্স পরিমাণ বিয়োজিত হয়, তাহলে এখানে আমার কতটুকু পরিমাণ উৎপন্ন হবে, এক্স পরিমাণই। কারণ দেখো 1 মোল থেকে ভেঙে আমার 1 মোল PCl3 এবং 1 মোল Cl2 পাচ্ছি, মানে ক্লোরিন গ্যাস পাচ্ছি। তাহলে এক্স মোল ভেঙে আমার এক্স মোল পাবো, স্বাভাবিক। এখন তাহলে আমাকে বলো যে টোটাল যেটা হবে সেটা কি, মানে T=T সময়, অর্থাৎ যখন আমরা অবজার্ভ করবো তখন আমরা কি দেখবো, যে কিছু সময় পরে আমার এই এক্স পরিমাণ ভেঙে গেছে। তাহলে আমার এখানে রিমেইনিং কত, 1 - X মোল। এরপর এখানে আমার রিমেইনিং কত, X মোল, এখানে আমার রিমেইনিং কত, X মোল। ঠিক আছে। আরেকটা উদাহরণ যদি দিই, মানে আমি আগে দেখাচ্ছি যে আমরা কিভাবে টেবিলটা লিখবো, এরপর আমরা কেপে কেসিতে আসতেছি। এরপর আমরা আরেকটা উদাহরণ নিই, সেটা হচ্ছে N2O4, 2NO2 উৎপন্ন হচ্ছে। আমি ধরে নিলাম যে আমার T=0 সময়ে, মানে যখন আমি ইনিশিয়ালি শুরু করতেছি, তখন আমার N2O4 ছিল 1 মোল, আর এটা ছিল কি 0 মোল, কারণ উৎপন্নই হয়নি, বিক্রিয়াই হয়নি। এরপর এখানে যে চেঞ্জটা সেটা আমরা কি দেখতেছি, ধরো আমি এখান থেকে আমার X মোল চলে গেছে, মানে X মোল বিয়োজিত হয়েছে। তাহলে আমাকে বলো 1 মোল NO2O4 থেকে যদি 2 মোল NO2 পাওয়া যায়, তাহলে X মোল থেকে বিয়োজিত হয়ে কত হবে, এটা ডাবল হবে। তাহলে এখানে কি +2X মোল কি উৎপন্ন হবে। ঠিক আছে। তাহলে এখানে আমাকে বলো T=T সময় কি হবে, T=T সময় কি হবে, সেটা হচ্ছে মানে কি আমরা যখন অবজার্ভ করবো তখন কি দেখবো, যেখান থেকে X মোল বিয়োজিত হচ্ছে আর এখানে কি 2X মোল বৃদ্ধি পাচ্ছে। তাহলে এটা হবে আমার 1 - X, আর এটা হচ্ছে কি আমার 2X। ঠিক আছে।
এরপর আমরা যদি আরেকটা রিয়েকশন দেখি, আমি মানে যেগুলো আসবে তোমাদের সেগুলো আমি দেখায় রাখতেছি, যেগুলো আমরা নর্মালি করি। এরপর আমরা আরেকটা বিক্রিয়া, সেটা হচ্ছে আমার H2 প্লাস I2, সেটা হচ্ছে 2HI। ঠিক আছে, এখন ধরলাম যে টি ইজ ইকুয়াল টু 0 সময় যখন ইনিশিয়াল অবস্থা ছিল, তখন আমার প্রত্যেকটা কি 1 মোল করে আছে। আমি ধরে নিলাম যে প্রত্যেকটা কি তোমার 1 মোল করে আছে, এবং আমার যে ইনিশিয়ালি আমার যে উৎপাদ সেটা কি 0, কারণ কোনো বিক্রিয়াই হয় না ধরে নিলাম। এরপর যখন বিক্রিয়া হয়েছে, তাহলে আমরা চেঞ্জটা কত পাচ্ছি? ধর এখান থেকে এক্স মোল বিয়োজিত হয়েছে, এখান থেকে এক্স মোল বিয়োজিত হয়েছে, তাহলে এখান থেকে কত উৎপন্ন হবে? 2x মোল, ওই ওই নিয়মের মতো। এরপর এখানে আমার টি ইজ ইকুয়াল টু টি সময়ে এখানে 1 মাইনাস এক্স, এখানে 1 মাইনাস এক্স, আর এখানে কি আমার 2x মোল পাওয়া গেল। এটাকে তুমি আরো সিম্পলি লিখতে পারো, তুমি জাস্ট দেখবা যদি এখানে এক ধরো, তাহলে এগুলার আগে মানে এখানে যখন আমি এক্স মাইনাস এক্স এগুলা লিখতেছি, তখন তুমি জাস্ট এগুলার আগে যে সহগগুলা, ওই সহগগুলা বসে দিলে কি মিলে যাবে। যেমন এখানে ওয়ান ওয়ান কিছু নাই মানে তো ওয়ান, তাহলে আমি এখানে কি বসাইছি? শুধু এক্স বসাইছি, মানে কি ওয়ানই বসাইছি। এখানে যেমন টু আছে, এখানে টু বসছে। ঠিক আছে, এরপর এখানে যেমন টু আছে, এখানেও কি টু বসছে। ঠিক আছে, এমন আর কি। এখন এটাকে বলা হয় রাইস টেবল। রাইস টেবল মানে কি? প্রথমে বসবে তোমার রিয়েকশন, প্রথমে বসবে তোমার রিয়েকশন, এরপর বসছে আমার ইনিশিয়াল অবস্থা, মানে ইনিশিয়াল যে অবস্থাটা সেটা। এরপর হচ্ছে তোমার চেঞ্জ, মানে কতটুকু চেঞ্জ হবে সেটা। এরপর হচ্ছে তোমার আহ ই দ্বারা জানি কি বুঝায়, ভুলে গেছি আর কি, সরি। তো এটাকে তুমি ইজিলি মনে রাখার জন্য RICE দ্বারা মনে রাখতে পারো আর কি, হ্যাঁ, মানে সিকোয়েন্সটা বজায় রাখার জন্য, যে RICE। ঠিক আছে, এটা মানে হচ্ছে প্রথমে তুমি তোমার রিয়েকশনটা লিখবা, ইনিশিয়াল অবস্থা লিখবা, চেঞ্জটা লিখবা, এরপর কি তোমার যেটা রিমেনিং সেটা তুমি লিখবা। ঠিক আছে, এখন আসো আমার যে কেপি কেসি সেটা নিয়ে। আগে একটু বড় করি। আচ্ছা, তো কেপি কি আর কেসি কি? এটা হলো এক ধরনের সাম্যাঙ্ক। ঠিক আছে, আমরা যেমন চ্যাপ্টার 2 তে কেএসপি পড়ছিলাম, এটা কাইন্ড অফ ওইরকমই। তাহলে এখানে যদি আমি আমার কেসি লিখি, সেটা হচ্ছে আমার ঘনমাত্রার জন্য যেই সাম্যাঙ্কটা, সেটা সেটা হইছে আমার, সেটা হইলো আমার উৎপাদের ঘনমাত্রার গুণফল ডিভাইডেড বাই, মানে এটা কি তোমার সক্রিয় ভরের যে গুণফলটা হয়, হ্যাঁ, ওইটা ডিভাইডেড বাই তোমার বিক্রিয়কের। এটা কিভাবে লিখতে হয়? তুমি প্রথমে লিখবা, যেমন এখানে উৎপাদ কি আমার PCl3 আর Cl2, তাহলে এটা হবে আমার PCl3 ইন্টু Cl2, এটা ঘনমাত্রা। এখন এখানে ওদের আগে যে সহগটা আছে, ওদের আগে কি যে সহগটা আছে সেই সহগটা বসাইতে হবে, মানে সেই সহগটা তোমার পাওয়ার আকারে বসবে। যেমন ওদের আগে কি আছে? ওয়ান ওয়ান আছে, তাহলে ওদের যে ঘনমাত্রা সেটার পাওয়ার কত? ওয়ান, ডিভাইডেড বাই আমার যে বিক্রিয়ক সেটার ঘনমাত্রা হবে, তাহলে PCl5। এন্ড এগুলা কি? এগুলো তোমার সাম্যাবস্থায় যেটা সেটা। তাহলে PCl5 এর ঘনমাত্রা, তাহলে PCl5 এর আগে কত আছে? আমার সহগ ওয়ান আছে, তাহলে এটা কি লিখতে হবে না? লিখতে হবে না, তাহলে এটার যে পাওয়ার, এটা পাওয়ার কি? ওয়ান। তাহলে আমাকে বলে এখানে ঘনমাত্রা বের করতে হবে। আর ঘনমাত্রা মানে কি? ঘনমাত্রা মানে হচ্ছে তোমার মোল ডিভাইডেড বাই আয়তন। এখন ধর এই পুরো বিক্রিয়াটা আমার ভি পরিমাণ পাত্রের মধ্যে, মানে ভি লিটার পাত্রের মধ্যে কি সংঘটিত হইতেছে, তাহলে আমাকে বলো এটা রিমেইনিং, মানে এটা লাস্টে এক্স মোল আছে, এটা এক্স মোল আছে, এটা ওয়ান মাইনাস এক্স মোল আছে, তাহলে PCl3 লাস্টে এক্স মোল আছে না, তাহলে এটা ঘনমাত্রা কত আমার? এক্স ডিভাইডেড বাই ভি ইন্টু Cl2, এটাও লাস্টে কি এক্স মোল আছে না, তাহলে তার ঘনমাত্রা কত? এক্স ডিভাইডেড বাই ভি ডিভাইডেড বাই PCl5, এটা ওয়ান মাইনাস এক্স পরিমাণ আছে, তাহলে তার ঘনমাত্রা কত? ওয়ান মাইনাস এক্স ডিভাইডেড বাই ভি। এখন তুমি জাস্ট ভি গুলা কেটে দাও, কারণ এগুলো কি একই পাত্রের মধ্যে, তাদের একই পাত্রের মধ্যে তো রিয়েকশন গুলো ঘটতেছে, সবগুলা কি একই পাত্রের মধ্যে আছে। তাহলে তাদের যে ভ্যালোসিটি বলতেছি, তাদের যে আয়তন সেটা কি কাটাকাটি চলে যাবে, সেম হবে। তাহলে এখানে রিমাইন্ডিং কি থাকে? এক্স ইন্টু এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স ইন্টু ওয়ান বাই ভি। ঠিক আছে, এখন তুমি এখানে একটা শর্টকাট মনে রাখতে পারো, যে শর্টকাটটা আমি পরে বলতেছি। এটা গেল কেপি, সরি কেসি। কেপির ক্ষেত্রে কি হয়? কেপির ক্ষেত্রে হয় ঠিক একইভাবে, তোমার বিক্রিয়কে, সরি উৎপাদের যে পার্শিয়াল প্রেসার সেটা, তাহলে পার্শিয়াল প্রেসার অফ PCl3 ইন্টু পার্শিয়াল প্রেসার অফ PCl2 ডিভাইডেড বাই পার্শিয়াল প্রেসার অফ যে বিক্রিয়ক আছে মানে PCl5 সেটা। এর উপরেও যে তাদের আগে যে সহগটা আছে সেই সহগটা কি মানে পাওয়ার হিসেবে বসবে, তাহলে এখানে কি পাওয়ার গুলো কি ওয়ান ওয়ান ওয়ান, তাহলে এখানে হবে আমার PCl3
আচ্ছা বলো, এখানে আমরা পার্শিয়াল প্রেশার কিভাবে বের করি? আমরা পার্শিয়াল প্রেশারটা যেভাবে বের করি, এটা আমি উপর দিকে লিখে রাখি, যে পার্শিয়াল প্রেশারটা আমরা এইভাবে করি যে, যেমন ধরো আমার একটা গ্যাস এক্স পরিমাণ আছে, এবং আমার যে টোটাল মোল সংখ্যা সেটা হচ্ছে আমার এন, এর সাথে গুণ দিব আমার টোটাল যে প্রেশার সেটা। তাহলে এটাই হচ্ছে কি আমার পার্শিয়াল প্রেশার। ঠিক আছে, এটা কি আমার পার্শিয়াল প্রেশার। এটা হচ্ছে যে টোটাল ওখানে যতগুলা গ্যাস উপস্থিত আছে, যতগুলা গ্যাস উপস্থিত আছে, যতগুলো গ্যাস উপস্থিত আছে, আর যার পার্শিয়াল প্রেশার বের করতেছি, যার প্রেশার বের করতেছি তার মোল ইনটু কি টোটাল প্রেশার। তাহলে আমার কি পার্শিয়াল প্রেশারটা বের হবে। তাহলে এখানে বলো, এই ক্ষেত্রে আমি এটাকে একটু নিচে নামাই। তাহলে আমাকে বলো, এই ক্ষেত্রে আমার যে টোটাল মোল সেটা কত? টোটাল যে মোল সেটা কত? 1 - x প্লাস এক্স প্লাস এক্স, অর্থাৎ সাম্যাবস্থায় কতটুকু উপস্থিত? 1 - x প্লাস এক্স। ঠিক আছে, তাহলে এটা কত হয় আমার? 1 + x হয়। 1 + x হয়, তাই না? এখন আমরা জাস্ট এই কাজটা এখানে করব। তাহলে বলতো এখানে পাশের প্রেশারটা কি হবে? পিসিএল3 এর পাশের প্রেশার কি হবে? পিসিএল3 আছে উপস্থিত এক্স মোল, টোটাল যে গ্যাস সেটা হচ্ছে 1 + x মোল। তাহলে এটা হচ্ছে পিসিএল3 হচ্ছে আমার এক্স মোল, টোটাল যে গ্যাস সেটা হচ্ছে আমার 1 + x মোল। এটার সাথে ধরো এই বিক্রিয়ার ক্ষেত্রে আমার সাম্যাবস্থার টোটাল যে প্রেশার সেটা হলো কি আমার পি, ধরো পি ইন্টু পিসিএল2। এটার জন্য কি হয়েছে আমার? এটাও কি এক্স মোল রিমেইনিং, টোটাল আমার মোল হচ্ছে 1 + x, আর আমার যে টোটাল প্রেশার সেটা কি পি। পিসিএল5 এর ক্ষেত্রে ওটা রিমেইনিং আমার 1 - x, এটা হলো আমার 1 + x ডিভাইড বাই 1 + x, মানে কি এটা হচ্ছে তোমার টোটাল যে মোল সেটা, ইন্টু হচ্ছে টোটাল যে প্রেশার সেটা। তাহলে এখান থেকে আমাকে বলো আমার আনসারটা কত আসতেছে। এখান থেকে যারা আমার আনসার আসতেছে সেটা কত? দেখো, এখানে এক্স এক্স আর 1 - x বাদে সবগুলা কিন্তু একটা কমন জিনিস। ঠিক আছে, তাহলে ওই কমন জিনিসগুলো জাস্ট কাটাকাটি যাবে। তাহলে এখানে রিমেইনিং কি আমার x × x ডিভাইডেড বাই 1 + x ইন্টু, সরি 1 - x ইন্টু p ডিভাইডেড বাই 1 + x, p ডিভাইডেড বাই 1 + x। এইভাবে কেন লিখতেছি? একটা কারণ আছে, জাস্ট এটা আমি আলাদা করে লিখলাম। ঠিক আছে। আচ্ছা, ঠিক একই জিনিস আমরা বাকি দুটা বিক্রিয়ার জন্য করব। ঠিক আছে, বাকি দুটো বিক্রিয়ার জন্য করব। আমি এটাকে আরেকটু সরাই নিই যাতে আমি লিখতে পারি। আর আচ্ছা, তাহলে দেখো এই ক্ষেত্রে আমার টোটাল মোল কত? এই বিক্রিয়াটার ক্ষেত্রে টোটাল যে মোল সেটা কি 1 - x প্লাস 2x, অর্থাৎ সাম্যাবস্থার যে টোটাল মোল সেটা কি 1 - x প্লাস 2x। তাহলে এটা কত আসে আমার? 1 + x আসতেছে না? 1 + x আসতেছে। আচ্ছা, ভালো কথা। এবার এটা যদি আমি কেসি লিখি কি হবে? এটা যদি আমি কেসি লিখি সেটা হচ্ছে কি আমার NO2 এর ঘনমাত্রা, এটার সাথে হবে তার আগে যে পাওয়ারটা আছে সেটা গুণ, মানে তাও এটা কি পাওয়ার হিসেবে আসবে। তার সাথে যে সহগটা আছে সেই সহগটা কি পাওয়ার হিসেবে আসবে, সিম্পল কথা। ডিভাইডেড বাই আমার যে N2O4, মানে যেটা আমার বিক্রিয়ক সেটা ঘনমাত্রা আসবে, তার সামনে সহগটা কত? 1। তাহলে এটা পাওয়ার কত? 1। এবার আমরা জাস্ট কি লিখবো? ঘনমাত্রাগুলো লিখবো। কিভাবে লিখে ঘনমাত্রা? মোল ডিভাইডেড বাই আয়তন। এখন ধরো এখানে 2x মোল কি রিমেইনিং, আমার যে আয়তন সেটা কত? ভি, আর এখানে একটা স্কোয়ার আছে। এরপর আমার এখানে 1 - x মোল রিমেইনিং কতটুকু আয়তনে? ভি আয়তনে। তাহলে এটা কত আমার? 1, কারণ এটা মানে পাওয়ারটা কত? 1। তাহলে এখান থেকে আমার কেসি এর মানটা কত আসতেছে? এটাকে আমি এইভাবে লিখতে পারি যে 2x স্কোয়ার লিখা যায় না? তাহলে 4x² ডিভাইড বাই 1 - x ইন্টু
1/v² লিখা যায়। আচ্ছা, এরপর আমরা যদি এটাকে কেপি লিখি, কেপির ক্ষেত্রে কি হয়, পার্শিয়াল প্রেশার অফ NO2 ডিভাইড বাই পার্শিয়াল প্রেশার অফ N2O4। এখন NO2 এর উপরে কি একটা স্কোয়ার হবে না, কারণ NO2 এর আগে যেটা সহগ সেটা কি 2। এখন পার্শিয়াল প্রেশার কিভাবে বের করে, যতটুকু মোল রিমেইনিং ডিভাইডেড বাই টোটাল যে মোল, এটাকে ভাগ দিব, এরপর এটাকে কি করব, টোটাল প্রেশার দিয়ে গুণ করব। তাহলে আমার NO2 কত পরিমাণ বাকি, সেটা হচ্ছে 2x পরিমাণ, ডিভাইডেড বাই আমার টোটাল মোল কত 1 প্লাস এক্স, ইন্টু আমার যে টোটাল প্রেশার সেটা কি পি। তাহলে এটা হলো কি আমার NO2 এর পার্শিয়াল প্রেশার। এবার এটা কি স্কোয়ার করব, ডিভাইডেড বাই P N2O4। হ্যাঁ, মানে পার্শিয়াল প্রেশার অফ N2O4 সেটা কি, তার রিমেইনিং কত 1 মাইনাস এক্স, তার রিমেইনিং কত আমার 1 মাইনাস এক্স, ডিভাইডেড বাই আমার টোটাল মোল কত 1 প্লাস এক্স, আর টোটাল যে প্রেশার সেটা হচ্ছে পি। এটার উপর কোনো স্কোয়ার বা কিছু নাই। তাহলে এটাকে যদি আমি সহজ ভাষায় লিখি তাহলে এটা কি হবে, দেখো 4x² ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ইন্টু পি ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স, এভাবে লিখা যায়। আলাদা করে লিখছে কি সামান্য, ঠিক আছে, এটা গেলি তা কেটে গেল। ঠিক একইভাবে আমার যদি এটার জন্য লিখি, মানে এই বিক্রিয়ার জন্য লিখি, তাহলে এই বিক্রিয়ায় আমার যে টোটাল প্রেশার সেটা কত, সরি টোটাল যে মোল আমি প্রেশার লিখতেছি কেন, টোটাল যে মোল সেটা কত 1 মাইনাস এক্স প্লাস 1 মাইনাস এক্স প্লাস 2x। তাহলে এখান থেকে আমার আসতেছে কত 2, আমার যে টোটাল মোল সেটা কত 2 আসতেছে। এখন আমাকে বলো এটা যে কেপি, এটা যে কেসি সেটা কি, এটা কেসিটা হচ্ছে HI হাইড্রোজেন আয়োডাইডের যে ঘনমাত্রা সেটা, উপরে কি মানে উপরে হচ্ছে আমার উৎপাদ, ওর যে ঘনমাত্রা ওটা সামনে যে সহগ সেটা কি পাওয়ার আকারে যাবে, এরপর H2 এর ঘনমাত্রা ইন্টু আয়োডিনের ঘনমাত্রা। তাহলে ঘনমাত্রা কেমনি হিসাব করে আমি বললাম, যতটুকু রিমেইনিং যেমন 2x রিমেইনিং, এটাকে আয়তন দ্বারা ভাগ করব, স্কোয়ার করবো, কারণ স্কোয়ার ছিল, এটা ছিল ঘনমাত্রা স্কোয়ার আর কি। হ্যাঁ, এরপর H2 এর ঘনমাত্রা কত 1 মাইনাস এক্স রিমেইনিং, সাম্যাবস্থায় সব সাম্যাবস্থা চিন্তা করতেছি। হ্যাঁ, কেপি কেসি এগুলো সবগুলো কি সাম্যাবস্থায় হয়। তাহলে আমি এখানে চিন্তা করতেছি আমার 1 মাইনাস এক্স পরিমাণ আছে, ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স পরিমাণ আছে, ডিভাইডেড বাই টোটাল, সরি আয়তন কত সেটা হচ্ছে ভি। I2 এর ক্ষেত্রে আমার 1 মাইনাস এক্স পরিমাণ আছে, টোটাল যে আয়তন সেটা কত ভি। তাহলে আমি এখান থেকে পাচ্ছি কত 4x² ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, 4x² ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। ভিটা কি কাটাকাটি চলে গেছে, উপরে 1/v², নিচে 1/v² কি কাটাকাটি চলে গেছে। এবার আমি যদি কেসি বের করি, সরি কেপি বের করি, তাহলে কেপির ক্ষেত্রে আমার কি পার্শিয়াল প্রেশার অফ HI, এটার আগে কি হবে স্কোয়ার হবে একটা, মানে এটার উপর একটা স্কোয়ার হবে, কারণ এটার আগে যে সহগটা সেটা কত 2। এরপর আমার পার্শিয়াল প্রেশার অফ H2 ইন্টু পার্শিয়াল প্রেশার অফ I2, কারণ ওদের উপর পাওয়ারটা কি 1 হবে, কারণ ওদের সহগগুলো 1 আগে। তাহলে এখানে পার্শিয়াল প্রেশার বের করার জন্য কি করতে হয়, যতটুকু রিমেইনিং তাকে টোটাল যে, সরি যতটুকু রিমেইনিং তাকে টোটাল যে মোল সংখ্যা সেটা দ্বারা কি ভাগ করতে হয়, ইন্টু তাকে প্রেশার দ্বারা কি গুণ করতে হয়। এরপর H2 এর জন্য কি 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 2 ইন্টু পি, আর I2 এর জন্য 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 2 ইন্টু পি। সিম্পল হিসাবে এতক্ষণ ধরে এটাই বলতেছি। তাহলে এই ক্ষেত্রে আমার 4x² ডিভাইড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার কি আসতেছে। আচ্ছা, তাহলে এই যে তিনটে ইকুয়েশন আমি করাইলাম, এখান থেকে তোমার একটা জিনিস বোঝার কথা, সেটা হচ্ছে, আচ্ছা অনেকে হয়তো বুঝবে না, আমি এটা ডিরেক্ট নিচে লিখতেছি। এটার জন্য আমরা একটা শর্টকাট ইউজ করতে পারি। শর্টকাটটা হইলো, যেমন ধরো কেসির ক্ষেত্রে যে শর্টকাটটা, এটা হইলো তোমার যতটুকু রিমেইনিং থাকবে, হ্যাঁ মানে যতটুকু রিমেইনিং থাকবে, ধরো এখানে রিমেইনিং পোর্শনগুলো আমি লিখতেছি, সবগুলা কি তোমার রিমেইনিং পোর্শনগুলা, এই জিনিসগুলো হচ্ছে, দেখো এখানে এক্স ইন্টু এক্স মানে কি, আমার বিক্রিয়াতে উৎপাদের ক্ষেত্রে কি এক্স উৎপন্ন হয়েছে, আর এখানে কি এক্স উৎপন্ন হয়েছে না, তাহলে উৎপাদের দুটা কি গুণ করছি, এখানে এক্স ইন্টু এক্স ডিভাইড বাই 1 মাইনাস এক্স হচ্ছে কি তোমার বিক্রিয়কেরটা।
ঠিক একইভাবে এখানে যেটা আলাদা করে রাখছি সেটা কি 4x², মানে কি আমার 2x²। এই যে 2x², 2x² কেন, কারণ এখানে শখটা কত 2, এখানে ডিভাইড বাই 1 - x, এই যে 1 - x, আর এখানে কি একটা অংশ আছে এটা বলতেছি। ঠিক একইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে এখানে দেখো এখানেও কি 2x, আর এখানে কি 4x², আর 4x² মানে কি 2x², 2x² কেন, কারণ এখানে কত 2, আর বাকিগুলো কি 1 - x গুণ আকারে, তাহলে 1 - x 1 - x গুণ করলে কি হয়, সরি এখানে তো 1 - x² হবে, 1 - x²। ঠিক আছে, তাহলে এটা 1 - x² হবে, তাহলে এই দুটা কি সেম। এখন এখানে হচ্ছে তাহলে সেই জিনিসগুলো যেগুলো আমরা ওই মানে রিমেইনিং পোর্শন গুলা হিসাব করে আমরা ওই স্কোয়ার স্কোয়ার দিয়ে লিখবো মোল সংখ্যাগুলো। এরপর কেসির ক্ষেত্রে শর্টকাটটা হচ্ছে এখানে 1/v⁴ হবে, ঠিক আছে। আর কেপির ক্ষেত্রে যে শর্টকাটটা সেটা হচ্ছে দেখো ঠিক এই জিনিসটাই হবে, ঠিক এই জিনিসটাই হবে, একটা নতুন জিনিস আসবে, আর একটা নতুন জিনিস অ্যাড হবে, সেটা কি, সেটা হচ্ছে তোমার p⁴ আর এখানে হবে যে তোমার টোটাল মোল আর তোমার প্রশ্ন হচ্ছে ডেল এন কি, ডেল এন হচ্ছে তোমার উৎপাদের যে মোলটা আছে, যতটুকু মোল উৎপাদ আছে ওটা থেকে তুমি বিক্রিয়কের যে মোলটা সেটা কি বিয়োগ করবা, ঠিক আছে, বিক্রিয়কের যে মোলটা সেটা কি তুমি বিয়োগ করবা, এটাই হলো কি তোমার ডেল এন। এখন কেপি আর কেসির মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা হলো কি কেপি ইজ ইকুয়াল টু তোমার কেসি আর t⁴ ঠিক আছে। মানে তুমি যদি একটা বিক্রিয়া কেপি পাও তাহলে তোমরা কেসি বের করতে পারবা, কেসি পাইলে কেপি বের করতে পারবা। এই যে আরটা, এই আরটা হচ্ছে তোমার 0.082, ঠিক আছে, এটা হচ্ছে ওই যেটা লিটার এককে আছে সেটা ইউজ করবো আর কি, হ্যাঁ। আর এগুলো ওই মানে এটিএম একক ইউজ করে তো আমরা, তাহলে এগুলো আমরা 0.082 এককটা ইউজ করবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে আর কিছু বলার আছে না, আর কিছু বলার নেই। এখন ধরো এখন ধরো আমরা কিছু জিনিস একটু ফান্ডামেন্টাল জিনিসপত্র দেখি ম্যাথ করার জন্য কাজে দিবে। সেটা হচ্ছে ধরো আমি H2 প্লাস I2 2HI এই এই রিয়েকশনটা নিছি না, এটা যে সাম্য ধ্রুবক সেটা হলো কি আমার কে। এখন যদি আমি রিয়েকশনটাকে উল্টাই দিই, ধরো 2HI, তাহলে এটা কি হবে H2 প্লাস I2, রিয়েকশনটাকে উল্টাই দিছি, তাহলে আমার যে সাম্য ধ্রুবক আছে এটা হয়ে যাবে আমার 1/k, এটা হবে কি আমার 1/k। এখন ধরো আমি ঠিক সেম জিনিসটা কপি, আচ্ছা আমি আবার লিখি, ধরো সেম জিনিসটাকে আমি আরেকটু মডিফাই করলাম কি দ্বারা, এই যে দুইটা আছে না, এই দুইটাকে আমি সরাইয়া দিছি, এই দুইটাকে আমি সরাইয়া দিছি, তাহলে কি হবে আমার HI, এখানে হবে আমার হাফ অফ H2, এখানে হবে আমাকে হাফ অফ I2। তখন যেটা সাম্য ধ্রুবক সেটা হচ্ছে আমার 1/k⁴ এটা মানে কি 1/k⁴ এটা কি হইলো, যে আমি এটাকে কত দ্বারা গুণ করলে এটা এখানে HI হচ্ছে, এখানে যদি আমি হাফ দ্বারা গুণ করি, এখানে যদি আমি হাফ দ্বারা গুণ করি তাহলে কি আমি HI পাচ্ছি না, মানে টুটা সরে যাচ্ছে, তাহলে যত দ্বারা গুণ করব ওইটা কি তোমার পাওয়ার হিসেবে কি চলে যাবে, ঠিক আছে। এটাই হইলো কি তোমার ফান্ডামেন্টাল, এইগুলো যে আমরা ম্যাথ করব, ম্যাথ করার সময় কি এটা কাজে দিবে, বক্স করে রাখি। আচ্ছা, এরপর ধরো তোমাকে বলা হইলো, এরপর ধরো আরেকটা জিনিস যেটা তোমাকে বলা হইলো যে এই থেকে ধরো সি উৎপন্ন হয়, এটা যে সাম্য ধ্রুবক সেটা হচ্ছে কি K1। এরপর ধরো বি থেকে তোমার ডি উৎপন্ন হয়, এটা যে সাম্য ধ্রুবক এটা হলো কি তোমার K2, এটা যে সাম্য ধ্রুবক এটা হলো কি তোমার K2। তাহলে আমি যদি দুটাকে যোগ করি A প্লাস বি, সি প্লাস ডি, এটা যদি যোগ করি তাহলে ওর যে সাম্য ধ্রুবক কে সেটা হবে আমার K1 ইন্টু K2, বুঝা গেল। তো এই ছিল আমাদের কেপিকেসি রিলেটেড যা যা মানে তোমার বেসিক জানার কথা, ঠিক আছে। এখন আমরা ধুমায়া কয়েকটা ম্যাথ করব, ম্যাথ করলে কি কেপিকেসি শেষ। আচ্ছা, তো আমাদের এই কোশ্চেন আমাদেরকে বলা আছে, আমাদেরকে তিনটা রিয়েকশন দিছে, ঠিক আছে, আমাদেরকে তিনটা রিয়েকশন দিছে, এই তিনটা রিয়েকশন থেকে এবার আমাকে বলছে যে 2 মোল NH3 এর জারণ বিজারণের সাহায্যে N উৎপন্ন প্রস্তুতির বিক্রিয়ার যে ধ্রুবক সেটা আমাকে বের করতে হবে। আর জারণ নাকি বিজারণ হবে সেটা আমাদের উপর ডিপেন্ডেন্ট, মানে আমরা জানি কিনা এটা টেস্ট করতে চাইছি। তাহলে আমাকে বলো যে NH3 যেটা আছে অ্যামোনিয়া, NH3
এটা থেকে যদি আমার NO উৎপন্ন করতে হয় তাহলে কিভাবে করতে হয় দেখো। আর এখানে কি অক্সিজেন আছে না, তাহলে আমাকে অক্সিজেন যোগ করতে হবে। আর এখানে যদি অক্সিজেন যোগ করি, এখানে কিন্তু আবার হাইড্রোজেনটা দেখতেছি না, তাহলে কি এখানে কিছু পরিমাণ পানি উৎপন্ন হবে। তাহলে এটা কি জারণ বিক্রিয়া আর কি। হ্যাঁ, আর কি পানি উৎপন্ন হবে। পানি উৎপন্ন হইলে তাহলে এবার আমাকে এখানে সমতা করতে হবে। সমতা কেন করতে হবে, কারণ আমি এখানে ধ্রুবক গুলা ইউজ করবো। এখন আমাকে বলো, যদি সমতা করতে হয়, আচ্ছা, উম এখানে কি আছে, তুমি এখান থেকে ধরো যে তোমার এদিকে H2 কয়টা আছে, দুইটা হাইড্রোজেন আছে, আর এখানে কি তিনটা আছে। তাহলে আমরা এখানে 2 দ্বারা গুণ করব, আর এখানে কি 3 দ্বারা গুণ করব, তাহলে হাইড্রোজেনটা সমতা হয়ে গেল। আর হাইড্রোজেন যখন সমতা হয়েছে তখন দেখো তোমার নাইট্রোজেন সমতা করতে হবে, তাহলে এখানে দুইটা নাইট্রোজেন, এখানেও 2 হলো। এবার আমাকে অক্সিজেন সমতা করতে হবে। অক্সিজেন সমতা করার জন্য দেখো এই পাশে তোমার 5টা অক্সিজেন পরমাণু, আর এখানে তোমার 3টা অক্সিজেন পরমাণু, তাহলে এখানে হলো তোমার টোটাল 5টা অক্সিজেন পরমাণু। ঠিক, তাহলে এখানেও তোমার 5টা অক্সিজেন পরমাণু হইতে হবে। তাহলে এখানে হবে তোমার 5/2। এখানেও কি হবে 5/2, তাহলে এই সমতা হয়ে গেছে। আর সমতা হওয়ার পর তোমাকে জাস্ট এই কনসেপ্টটা ইউজ করতে হবে। এই কনসেপ্টটা ইউজ করতে হবে যে দুইটা বিক্রিয়া যোগ করলে তাদের যে K1 তাদের সাম্যধ্রুবক, তাদের কি K1 প্লাস K2 হয়। তাহলে আমরা এমন ভাবে বিক্রিয়াগুলো যোগ করব বা সাজাবো যাতে আমার বাম পাশে NH3 থাকে আর অক্সিজেন থাকে, আর ডান পাশে কি আমার NO প্লাস H2O থাকে। ঠিক আছে, মানে আমি তোকে ইজিলি NO বলতেছি কারণ যাতে তোমার বোঝার সুবিধা হয় আর কি। হ্যাঁ, ফার্স্ট ম্যাথ করতে হবে, এত বোঝার টাইম নেই, মানে এত, মানে কি বলবো, ম্যাথটা ফার্স্ট করতে হবে, তাই আমি এইভাবে বলতেছি, সমস্যা নেই। তাহলে এখন আসো আমরা বাম পাশে কি অ্যামোনিয়া রাখবো। তাহলে এখানে বললাম আমরা কোথা থেকে এটা পাবো, এই বিক্রিয়াটার ক্ষেত্রে পাবো। তাহলে এই বিক্রিয়াটাকে যদি আমি একটু উল্টাই লিখি তাহলে কি হচ্ছে আমার 2NH3, 2NH3 এখানে হচ্ছে আমার N2 প্লাস 3H2। তাহলে এটা যে সাম্যধ্রুবক এটা কি হবে 1/K1 হবে। এটা যে সাম্যধ্রুবক সেটা কি হবে 1/K1 হবে। এরপর আমাকে অক্সিজেন খুঁজতে হবে। আচ্ছা, অক্সিজেন খোঁজার আগে আমরা কি এটা খুঁজি, কারণ এটা সেকেন্ড বিক্রিয়া কি এই জিনিসটা কি ডান পাশে আছে, এখানেও কি এটা ডান পাশে আছে। তাহলে আমি যেমনে আছে অ্যাজ ইট ইজ লিখে দিই। তাহলে এটা হচ্ছে আমার N2 প্লাস O2, এটা হচ্ছে আমার 2NO, এটা হলো কি আমার K2, যে যেমনে আসলে কি অ্যাজ ইট ইজ রেখে দিছি। এরপর আমার পানি, এই যে পানি বা এই পানিটা এখানে কত কত মোল আছে, 3 মোল আছে। তাহলে এটাকে আমার 3 মোল করতে হবে। 3 মোল করার জন্য কি করতে হবে, 3 দ্বারা গুণ করতে হবে, তাই না? তাহলে এটাকে যদি আমি 3 দ্বারা গুণ করে এনে এখানে বসাই, তাহলে এটা হচ্ছে কি আমার 3H2 প্লাস 3/2 O2, 3H2O। তাহলে 3 দ্বারা গুণ করছি না, তাহলে তার যে পাওয়ারটা কত হবে, 3 হবে। তাহলে K3 এটা টোটাল লাগবে পাওয়ার কত হবে, 3 হবে। এবার তুমি যদি তিনোটা যোগ করো, এই তিনোটা যদি যোগ করো তাহলে তুমি কি পাচ্ছ দেখো তো, এখান থেকে তুমি কি পাইতেছো, কাটা যাবে কি কি এটা দেখো, যোগ বিয়োগ করবে আর কি, নর্মাল যোগ বিয়োগ। দেখো এখানে তোমার 3টা হাইড্রোজেন, এখানে তোমার 3টা হাইড্রোজেন, এখানে তোমার 3টা হাইড্রোজেন কি কাটাকাটি চলে গেছে ডানে আর বামে মিলে। ঠিক আছে, এরপর এরপর আর কি কিছু কাটা যাওয়ার মতো আছে, ধরো এই তো, এরপর এই যে N2 আর এদিকে N2 কি কাটা গেছে গা। এরপর আর তোমার এখানে রিমেইনিং কি কি আছে দেখো তো, রিমেইনিং আছে তোমার এই যে 2NH3, এখানে হচ্ছে কি তোমার 1 প্লাস 3/2, তাহলে কত 5/2। এরপর এখানে হচ্ছে কি তোমার 2NO প্লাস 3H2। তাহলে বলো আমি কি এই রিয়েকশনটাকে আবার পেয়ে গেছি না, যেটা আমার দরকার সেটা আমি পেয়ে গেছি। তাহলে এই রিয়েকশনটার ক্ষেত্রে আমাদের সাম্য ধ্রুবক সেটা কি হবে, এই তিনটা গুণ হবে। তাহলে এই তিনটা গুণ হলে আমি কি পাচ্ছি দেখো, উপরে হবে আমার K2 ইন্টু K3 টু দি পাওয়ার 3 ডিভাইড বাই আমার K1। এটা আমি সাম্য ধ্রুবক পাইছি না, জাস্ট এই তিনটাকে আমি গুণ করছি। ঠিক আছে, তাহলে এটা গেল আমার প্রথম ম্যাথটা, খুবই ইজি ম্যাথ, যদি আসতেও পারে। আর এটা আসলে তো প্যারা হবে না, কারণ এটা খুবই সিম্পল একটা ম্যাথ। আচ্ছা, এরপরে ম্যাথে আমাদেরকে বলা হয়েছে কি 35 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 120 এটিএম চাপে N2O4, N2O4 এ তোমার কত, সরি এটা 120 না, এটা 1.2 এটিএম, 1.2 এটিএম চাপে N2O4 এর 20% বিয়োজিত হয়। ঠিক আছে, এখন এটা কেপি মান আমাকে বের করতে বলছে। এখন বলছে যদি তাপমাত্রা স্থির রেখে আমি যদি চাপটাকে অর্ধেক কমায় আনি তাহলে বিয়োজন মাত্রা কি পরিবর্তন হবে।
কতটুকু পরিবর্তন হবে সেটা আমাকে জানতে চাইছে আর কি। হ্যাঁ, তাহলে এখন আমাকে এখানে দুইটা ম্যাথ করতে হবে আর কি অ্যাকচুয়ালি। তো N2O4 এর বিয়োজনটা কেমন হয়? N2O4 এটা থেকে বিয়োজিত হয়ে কি 2NO উৎপন্ন হয়। হ্যাঁ সরি 2NO2 উৎপন্ন হয়। তাহলে আমরা একটু আগে ইকুয়েশনটা দেখে আসছি না কিভাবে হয়। T=0 সময় যখন কিছু শুরু হয়নি, আমি ধরলাম কি এটা 1 মোল আছে এবং এখানে কি 0 পরিমাণ আছে, কিছু উৎপন্নই হয় নাই। এখানে যেটা চেঞ্জ সেটা হচ্ছে কি আমার x মোল যদি বিয়োজিত হয়, তাহলে এখানে কি 2x পরিমাণ উৎপন্ন হবে। তাহলে এখানে আমার T সময়ে কি হবে 1 মাইনাস এক্স, মানে যতটুকু রিমেনিং 1 থেকে মাইনাস এক্স, মানে 1 থেকে এক্স চলে গেলে কি হয় 1 মাইনাস এক্স, আর এখানে কি 2x পরিমাণ কি চলে আসে। তাহলে এখন আমি এখান থেকে কেপিটা বের করি। তাহলে কেপিটা কি হবে? আচ্ছা, এর আগে আমরা এখানে টোটাল প্রেশারটা বের, সরি টোটাল যে মোল সেটা আগে বের করি। টোটাল মোল এটা হচ্ছে 1 মাইনাস এক্স প্লাস 2x, অর্থাৎ সাম্যাবস্থায় আর কি। তাহলে এটা হচ্ছে আমার 1 প্লাস এক্স। তাহলে এখান থেকে এখন আমি আমার কেপিটা বের করব। ঠিক আছে, আমার যে কেপি সেটা কি, সেটা হচ্ছে আমার 4x স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু পি। ঠিক আছে, কেমনে লিখছি ঠিক এখানে লিখা আছে, এই যে 4x স্কোয়ার, নিচে কি 1 মাইনাস এক্স, আর আরে এখানে তো 1 মাইনাস এক্স, আর এখানে কি 1 প্লাস এক্স। তাহলে এই দুটো গুণ হয় কি হবে 1 মাইনাস এক্স স্কোয়ার, আর পি তো পি এর জায়গায় আছে। জাস্ট এই জিনিসটাকে আমি ডিরেক্ট লিখছি, তোমরা জাস্ট ম্যাথ করে দেখবা আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে কেপির মানটা বের করছি, কারণ এক্স এর মানটা আমাকে বের করতে হবে। এক্স এর মান কিভাবে বের করবো, বলা আছে কি 20% বিয়োজিত। 20% বিয়োজিত, আমি তোমাদেরকে বিয়োজন মাত্রা পড়ানোর সময় বলছিলাম বিয়োজন মাত্রা কি হয়, যতটুকু বিয়োজিত হয় ডিভাইডেড বাই যতটুকু ছিল সেটা কি তোমার বিয়োজন মাত্রা। তাহলে এটা কি 0.2, কারণ 20% বলছে। তাহলে আমার এক্স এর মান কত 0.2, এক্স এর মান কত 0.2। তাহলে এখান থেকে আমি জাস্ট বসাই, তাহলে তো আসতেছে আমার কেপির মান আসতেছে। তাহলে 4 × 0.2 স্কোয়ার 1 মাইনাস 0.2 স্কোয়ার ইন্টু পি, পি কত 1.2 এটিএম। তাহলে এখান থেকে যে আমার কেপির মান সেটা আসতেছে কত আমার 0.2 এটিএম। কেপি কেসে কোনো একক থাকে না, তবে আমরা এই ক্ষেত্রে এককটা লিখি কেন, ওই কাটাকাটি করে যেটা প্রেসারের একক থাকে সেটা কি আমরা লিখে থাকি আর কি। হ্যাঁ, কিন্তু নর্মালি তোমাকে যদি অপশনে থাকে যে কেপি কেসি একক কি, ওখানে যদি অপশনে তোমার একক নেই থাকে তাহলে আমরা একক নেই দেখাবো। ঠিক আছে, আচ্ছা, তো এটা গেল আমার প্রথম পার্টটা। এখন বসে তাপমাত্রা স্থির রেখে আমরা যদি চাপটাকে অর্ধেক করি, তাহলে বিয়োজন মাত্রা পরিবর্তন হবে কি। এখন তাপমাত্রা স্থির রাখলে আমার যে কেপি মান সেটা কি স্থির থাকবে, কারণ কেপির মানটা শুধুমাত্র টেম্পারেচারের উপর কি ডিপেন্ড করে। তাহলে আমরা আবার যদি কেপির ইকুয়েশনে লিখি, তাহলে সেটা হচ্ছে আমার কেপি ইজ ইকুয়াল টু 4x স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু পি। এই রিয়েকশনের জন্য আমার কেপির ইকুয়েশনটা এটা আমরা আগেও দেখে আসছি। তাহলে এখন আমাকে বলো যে পি এর মানটা কত, তাপমাত্রা চাপটা অর্ধেক কমে আছে, তাহলে চাপ ছিল আগে 1.2, এখন হয়ে গেছে কত 1.2 ডিভাইড বাই 2। তাহলে ঠিক একইভাবে আমরা জাস্ট এক্স এর মানটা বের করবো। কারণ কেপির মান আমরা পাইছিলাম 0.2, এটা আগের মতোই আছে কারণ কি তাপমাত্রা চেঞ্জ হয়নি। তাহলে ডি ইজ ইকুয়াল টু 4x স্কোয়ার ডিভাইড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু পি। পি এর মান কত 1.2 ডিভাইড বাই 2, মানে অর্ধেক করছি না, 1.2 এর অর্ধেক করছি। তাহলে এখান থেকে আমরা আমাদের যে এক্স এর মানটা সেটা পাবো। ধরো এটাকে আমি এক্স প্রাইম ধরলাম, ঠিক আছে, এক্স প্রাইম ধরলাম সুবিধার জন্য আর কি। আচ্ছা, এটাকে যদি এক্স প্রাইম ধরি, তাহলে এখান থেকে আমার যে এক্স এর মানটা সেটা আসতেছে কত 0.277, 0.277। এখন বিয়োজন মাত্রা বের করতে হবে না, আমি কি বলছিলাম এখানে এক্সট্রা কি ধরছিলাম যতটুকু বিয়োজিত হচ্ছে। তাহলে যতটুকু বিয়োজিত হচ্ছে ডিভাইড বাই যতটুকু ছিল, যতটুকু বিয়োজিত হচ্ছে ডিভাইড বাই যতটুকু ছিল, ওইটাই কি আমার বিয়োজন মাত্রা। তাহলে বিয়োজন মাত্রাটা কত বেশি 0.277। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বুঝতেছি যে এক্স এর মানটা কত 27.7%। তাহলে বাড়ছে কত বিয়োজন মাত্রাটা বাড়ছে না, কতটুকু বাড়ছে সেটা হচ্ছে তোমার 7 সরি কেমনে বুঝছি দেখো, আগে ছিল 20%, তাহলে এখন হচ্ছে কত 27%। 27.7 বিয়োগ 20, তাহলে আমার 7.7% কি বৃদ্ধি পাইছে। এখন এটা তো তুমি আরো ইজিলি বুঝতে পারো কিভাবে, লা শাতেলিয়ের নীতি। লা শাতেলিয়ের নীতিতে কি বলছিল, যদি আমি চাপ কমাই, যদি সাম্যাবস্থার মধ্যে আমি চাপ কমাই তাহলে কি হবে, কম মানে কম মূল থেকে বেশি মূলের দিকে যাবে। তাহলে কম মূল থেকে বেশি মূলের দিকে গেলে এটা বেশি বিয়োজিত হবে, স্বাভাবিক তো বিয়োজন মাত্রাটা কি বেশি আসছে। তাহলে এখান থেকে তুমি ম্যাথটা হয়েছে নাকি এটা একটা আন্দাজ করতে পারবে। ঠিক আছে,
তো এটা আমার 2 নম্বর কোশ্চেনটা চলে গেল, ইজি ম্যাথ ছিল। আচ্ছা ধরো এইভাবে সেম কন্ডিশনের মধ্যে আমরা যদি আরেকটা ম্যাথ চিন্তা করি, ধরো সেম কন্ডিশনের মধ্যে আমরা যদি আরেকটা ম্যাথ চিন্তা করি আর কি, হ্যাঁ। ধরো আমাদেরকে বলা হয়েছিল যে PCl5 এর বিয়োজন, যে PCl5 এর বিয়োজন কতটুকু বিয়োজন, 70%। ঠিক আছে, PCl5 এর 70% বিয়োজন আমাদের যে মানে আমাদের যে সাম্যাবস্থার যে প্রেসারটা ছিল সেটা হচ্ছে 1.75 ATM। ঠিক আছে, আর আমার যে আদিমোল, প্রশ্নের মধ্যে হয়তো দিবে যে আদিমোল ছিল আমার 2 মোল। ঠিক আছে, আদিমোল কি ছিল 2 মোল। এবার এটা কেপি মান বের করতে হবে। এখন এটার মানে কি, আমি জাস্ট সিম্পলি লিখবো যে পিসিএল ফাইভ এটা বিয়োজিত হয়ে কি হয়, PCl3 প্লাস Cl2। ঠিক বলছি না? এখন আমাকে বলছে যে আদিমোল 2 মোল ছিল, অর্থাৎ PCl5 এর যে আদিমোলটা সেটা কি 2 মোল ছিল। মানে এটা বলা থাকবে যে এটা আদিমোলটা PCl5 এর কি। ঠিক আছে, এটা বলে দেওয়া থাকবে আর কি, হ্যাঁ, যে PCl5টা আদিতে এত মোল ছিল, অর্থাৎ ইনিশিয়ালি PCl5টা 2 মোল ছিল। তাহলে T ইজ ইকুয়াল টু 0 সময়ে এটা 2 মোল, এটা 0, এটা 0, কারণ উৎপন্ন হয় নাই কিছু। এখন এটা যে চেঞ্জটা, ধরো এখান থেকে আমার x মোল বিয়োজিত হয়েছে, এখান থেকে আমার x মোল বিয়োজিত হয়েছে, এখানে আমার x মোল উৎপন্ন হবে, এখানেও কি আমার x মোল উৎপন্ন হবে। এবার টি ইজ ইকুয়াল টু টি সময়, অর্থাৎ যখন আমরা অবজার্ভ করব তখন আমার এখানে টোটাল যে মোলটা সেটা কত, 2 - x, এখানে x, এখানে x। এবার আমাকে x এর মানটা বের করতে হবে। কিভাবে করব, আমি বলছিলাম তোমাদেরকে যতটুকু বিয়োজিত হবে ডিভাইডেড বাই যতটুকু ছিল, এটাই হচ্ছে কি আমার বিয়োজন মাত্রা। বিয়োজন মাত্রা কত, 0.7, কারণ 70% বিয়োজিত হয়েছে। ঠিক আছে, কত পার্সেন্ট, 70% বিয়োজিত হয়েছে। তাহলে যতটুকু বিয়োজন হয়েছে ডিভাইড বাই যতটুকু ছিল, এটা কি ইকুয়াল টু 0.7। তাহলে এখান থেকে আমার x এর মানটা কত আসতেছে, 1.4 আসতেছে x এর মানটা। ঠিক আছে, x এর মানটা কত, 1.4 আসতেছে। তাহলে এখানে জাস্ট x এর মানটা বসায় কি আমরা কেপির মান বের করবো। তাহলে এখানে বললাম আমাদের কেপির মান সেটা কত আসবে, এখানে টোটাল মূল কত, টোটাল টোটাল হচ্ছে আমার 2 + x। ঠিক আছে, টোটাল হচ্ছে আমার 2 + x। তাহলে আমাকে বলো এখানে আমার যে কেপির মান এটা কি আসবে, এটা আসবে আমার x²। এটা ওই যে শর্টকাট লিখছিলাম আমরা x², এখানে জাস্ট মোলগুলা গুণ হবে x² ডিভাইড বাই 2 - x ইন্টু টোটাল প্রেসারের উপর হচ্ছে আমার ডেল এন কত আমার 1। এরপর টোটাল যে মোল আছে, টোটাল যে মোল সের উপর আমার ডেল এন কত, এখানে 1, কারণ এখানে 1 + 1 সমান কত 2, অ্যান্ড 2 - 1 কত 1, মানে যতটুকু মোলের পার্থক্য, কতটুকু মোলের পার্থক্য 1, মানে উৎপাদ থেকে বিক্রিয়কের মধ্যে পার্থক্য বিয়োগ করবে আর কি। তাহলে এখান থেকে আমার যে কেপির ইকুয়েশনটা এটা আসলো। তাহলে এখানে জাস্ট তুমি x এর মান কত বসাবা, এখানে তুমি ইনপুট দিবা x এর মান 1.4, আর যে প্রেসার সেটা হচ্ছে কত 1.75, জাস্ট ইনপুট দিবা তাহলে হয়ে যাবে। তাহলে এখানে আমার কেপির মান সেটা আসছে আমার 1.68। ঠিক আছে, এককটা কি, এককটা হচ্ছে আমার এটিএম। ঠিক আছে, বোঝা গেল। ঠিক আছে, তাহলে এটা গেল কি আমার আরেকটা কোশ্চেন আর কি, জাস্ট সেম ধরনের একটা জিনিস। এটা আমি জাস্ট ওই আদি মৌলের জন্য এটা দেখাইলাম, অনেকে আদি মৌলটা নিয়ে কনফিউশনে পড়ে। এন্ড এই জিনিসটা যদি একবার মনে রাখতে পারো তাহলে কি জীবন একবার ইজি। আচ্ছা, এরপরে ম্যাথটা আমাদেরকে বলা হয়েছে কি, আমাদেরকে বলা হয়েছে যে 1 লিটার আয়তনের একটা পাত্রে 0.1 মোল PCl5 উত্তপ্ত করা হলো। সাম্য মিশ্রণে যে মোট চাপ সেটা দেওয়া আছে আমাকে, তাপমাত্রা দেওয়া আছে এবং সাম্য দ্রব্যকের মান আমাকে কি বের করতে দিচ্ছে। আচ্ছা, তাহলে আমরা স্টেপ বাই স্টেপ যাই। যেহেতু PCl5 উত্তপ্ত করছে, এটা বললে তাহলে মানে এটা বিয়োজিত হয়ে কি হবে এটা আমরা জানি। তাহলে এটা কি হবে তোমার PCl5, এটা হবে আমার PCl3 প্লাস Cl2। আমাদেরকে বলে দিছে যেটা কি 0.1 মোল আমরা নিছিলাম। তাহলে এখানে কি হবে, আমরা 0.1 মোল, এটা 0, এটা 0, এটা কিসে টি ইজ ইকুয়াল টু 0 সময়, যখন কিছু শুরুই হয় না। এটা যে চেঞ্জটা এটা কি হবে, ধরলাম এখান থেকে এক্স পরিমাণ বিয়োজিত হইলো, এখান থেকে এক্স পরিমাণ বিয়োজিত হইলো, এখানে এক্স পরিমাণ উৎপন্ন হইলো, এখানে কি এক্স পরিমাণ উৎপন্ন হইলো। ঠিক আছে, এরপর উৎপন্ন হওয়ার পর এখানে টি ইজ ইকুয়াল টু টি সময়, অর্থাৎ যখন আমরা অবজার্ভ করতেছি তখন কি হইলো, এখানে 0.1 - x, এখানে শুধু এক্স, এখানে কি এক্স। তাহলে এখান থেকে এরপর আমরা যেহেতু কেপির মান দিয়ে বের করবো, আমাকে টোটাল যে মোল সেটা লাগবে। টোটাল যে মোল সেটা কি এন টোটাল, মানে টোটাল মোল সেটা কি আমার 0.1 - x প্লাস এক্স প্লাস এক্স। তাহলে এখান থেকে আমি পাইতেছি 0.1 প্লাস এক্স। আচ্ছা গেল। এখন আমরা এতক্ষণ যেভাবে এক্স এর মানটা বের করতেছিলাম সেখানে কিন্তু আমাদের বিয়োজন মাত্রাটা কি বলা ছিল।
আর বিয়োজন মাত্রা বলা ছিল, কিন্তু এখানে তো বিয়োজন মাত্রা বলে নেই, তাই আমরা বুঝবো কেমনে যে কতটুকু বিয়োজিত হয়েছে, কতটুকু মানে মানে এক্সটা বের করবো কিভাবে? ঠিক আছে, এটা হলো আমাদের কথা, বিয়োজন মাত্রাটা দেয় নাই। দেখো এখানে কিন্তু একটা সুন্দর জিনিস কাজে লাগবে, সেটা হলো আমাকে ওই পাত্রের আয়তন বলে দেওয়া আছে, পাত্রের যে প্রেসার সেটা বলে দেওয়া আছে, এরপর পাত্রের যে টেম্পারেচার সেটাও বলে দেওয়া আছে। তাহলে এখান থেকে আমি পিভি সমান এনআরটি ইউজ করতে পারি না? পিভি সমান এনআরটি ইউজ করতে পারি না? তাহলে বলো পিভি সমান এনআরটা কিসের ক্ষেত্রে অ্যাপ্লাই মানে অ্যাপ্লিকেবল হবে? মানে এটা জাস্ট সাম্য মানে সাম্যাবস্থার ক্ষেত্রে কি আমরা জিনিসটা মানে অ্যাপ্লিকেবল করতেছি। সাম্যাবস্থার ক্ষেত্রে যে মোট মোল সেটা আমরা পাবো এই সূত্র দিয়ে। এটা তো যে কোনো মানে গ্যাসের ক্ষেত্রে কি খাটে না? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে প্রেশারটা কত? প্রেশারটা হচ্ছে আমার 4.38 ইন্টু 10⁵ আমরা সবগুলো সাম্যাবস্থার মান বসাবো, ইন্টু ভি। ভি কত? আয়তন। খেয়াল করে দেখো এটা আমরা নিউটন পার মিটার স্কয়ারে বসাইছি, অর্থাৎ প্যাসকেলে। তাহলে এখানে যে আয়তনটা এটা কি মিটার এককে বসাতে হবে। তাহলে 1 লিটার মানে কি? 1 লিটার মানে 10⁻³ মিটার, মিটার কিউব আর কি। তাহলে এখান থেকে আমি এন এর মান বের করবো, আর আর এর মান হচ্ছে আমার 8.314। কারণ 8.314 কেন? কারণ এটা হচ্ছে আমি ওই এটিএম একক ইউজ করতেছি না, আমার প্রেসার গুলা এগুলো সব মিটার আর প্যাসকেল এককে বা নিউটন পার মিটার স্কয়ার এককে ইউজ করতেছি। তাহলে 8 ইন্টু টেম্পারেচার কত? 450 কেলভিন। তাহলে আমি এখান থেকে আমার এন এর মান পাচ্ছি না, মানে টোটাল যে মোল সংখ্যা সেটা কত? আমার 0.11707 মোল। ঠিক আছে, এখন এটা কি টোটাল যে মোলটা সাম্যাবস্থার মধ্যে, কারণ আমি সাম্যাবস্থা কন্ডিশন গুলো অ্যাপ্লাই করছি। সাম্যাবস্থার মধ্যে আমাদের টোটাল মোল 0.1 প্লাস এক্স হয়। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে 0.1 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 0.11707। এখান থেকে আমি এক্স এর মানটা সেটা কত পাচ্ছি? 0.01707 পাচ্ছি। ঠিক আছে, এবার জাস্ট আমি এখানে বসাবো, তাহলে আমার যে কেপির ইকুয়েশনটা সেটা কি চলে আসবে। তাহলে কেপির ইকুয়েশনটা কি হয়? এটা হচ্ছে যে পার্শিয়াল প্রেশারগুলো বের করি কিভাবে। দেখো আমি যদি আবার করি, তাহলে এটার ক্ষেত্রে পিসিএল চেয়ে পার্শিয়াল প্রেশার কি হবে? এক্স যতটুকু ছিল ডিভাইডেড বাই টোটাল মোল। টোটাল মোল কত? 0.1 প্লাস এক্স। আচ্ছা, টোটাল মোল তো আমরা ই এনটাও ডিরেক্ট বসাতে পারি, কারণ টোটাল মোল সংখ্যা এন ইন্টু পি। প্রেশার কত? আচ্ছা, পি এর প্রেশারটা আমরা না লিখি আবার, ইন্টু কি প্রেশার। এবার এরপর কি আবার ক্লোরিনেটটা, ক্লোরিনেটটা কি যতটুকু ছিল ডিভাইড বাই টোটাল যে মোল ইন্টু কি টোটাল প্রেশার, ডিভাইডেড বাই পিসিএল5 এরটা, পিসিএল5 কি যতটুকু ছিল ডিভাইড বাই মোল ইন্টু কি টোটাল প্রেশার। এবার আমি এক্স এর মান জানি, এই দেখো এবার আমি এখানে কি এক্স এর মানটা জানি না, এক্স এর মান জানি, বসাবো এখানে। এন এর মান জানি, যে টোটাল মোল সেটা জানি, এটাও বসাবো এখানে। এবার আমি যে পি এর মান, পি এর মানটা কি বসাবো, এটা হলো আমার কথা। পি এর মানটা আমরা এটিএম এ চেঞ্জ করে নিব। ঠিক আছে, পি এর মানটাকে আমরা কি এটিএম এ চেঞ্জ করে নিব। কিভাবে করব? 4.38 ইন্টু 10⁵, এটাকে আমরা ভাগ করবো 101,325। তাহলে এটা কি আমার পিটা কিসে আসতেছে? এটিএম এককে আসতেছে। এরপর পিটা নিয়ে কি এখানে বসাবো। বসানোর পর আমার যে কেপির মানটা সেটা আসবে আমার 0.129 এটিএম। ঠিক আছে, এটিএম এককে রাখছি। এখন অনেকে এটা কি করবা, তুমি পি এর মানটা ইয়াতে বসাবা, মানে নিউটন পার মিটার স্কয়ারে বসাবো, বসা সমস্যা নেই। তখন আমার যে এককটা আসবে ওটা কিন্তু নিউটন পার মিটার স্কয়ার একক। তখন আমরা লিখতে পারি যে 13145.7, এটা কি তোমার নিউটন পার মিটার স্কয়ার এককে আসছে। দুইটাই কিন্তু রাইট, তোমাকে শুধু এককটা ঠিক করে লিখতে হবে। বুঝা গেল? আচ্ছা, তো এটা গেল কি আমার একটা সুন্দর ম্যাথ, এটা বুয়েট আসছিল 19-20 সালে। এটা মানে পিভি সমান এনআরটি কনসেপ্টের জন্য একটু দেখানো। ঠিক আছে, আচ্ছা এরপরে কোশ্চেনটা কি আমাদের বুয়েট আসছিল। তো এরপরের কোশ্চেনে আমাদেরকে যেটা বলা আছে সেটা হলো তোমার একটা ফার্নেসে 35% CO2 এবং 65% CO গ্যাস কি থাকে। এখন বলছে যে 70%-এ মানে সরি 700 ডিগ্রি সেলসিয়াসে এই স্টিলটাকে তাপ দিলে এর উপর মরিচা পড়বে কিনা তা নির্ণয় করো। হ্যাঁ, আমাকে এখানে কি তার সাম্যাবস্থার মানটা দেওয়া আছে এবং আমাকে রিয়াকশনটা দিয়ে দেওয়া আছে। আচ্ছা, আমি যদি রিয়াকশনের কথা চিন্তা করি, রিয়াকশনের কথা দেখো তুমি এখানে দুইটা জিনিস খেয়াল করবে। একটা হচ্ছে যে আমার যে এফই এটা হচ্ছে সলিড, এবং আমার যে এফইও এটাও কি সলিড। তাহলে এই দুইটা কি আমার কনসিডার হবে না, জাস্ট গ্যাসটা কনসিডার হবে। হ্যাঁ, লিকুইড আর সলিড কিন্তু কি কনসিডার হয় না কেপিকেসিতে। তাহলে এখানে যদি আমি যেহেতু কেপিকেসি বের করতে পারতেছি না, একটা পার্টিকুলার টেম্পারেচারে আমি জিনিসগুলো বের করতেছি, তাহলে তুমি দেখো এখানে আমরা কিউপি বা কিউসি বের করতে পারি। হ্যাঁ, কিউপি বা কিউসি কি আমরা ঠিক কেপিকেসি বের করব, কিন্তু অন্য একটা টেম্পারেচার অর্থাৎ সাম্যাবস্থায় আমরা কিউসি বের করবো না। ঠিক আছে, এটাকে আমরা কিউপি বা কিউসি বলি। এখন দেখো
আমাকে পার্সেন্টেজগুলো বলে দিছে, আমাকে এই যে পার্সেন্টেজগুলো সেগুলো কি বলে দিছে। পার্সেন্টেজ বলে দিলে, পার্সেন্টেজ মানে কি আমরা মোল ভগ্নাংশ হিসেবে ট্রিট করতে পারি। অর্থাৎ তুমি যদি বলো যে এখানে 35% CO2 আছে, তাহলে যতটুকু কার্বন ডাইঅক্সাইড আছে এটা টোটাল মোলে 35%। ইজি হিসাব। ঠিক একইভাবে এটা এটা দিয়ে আমরা কি আমাদের পার্শিয়াল প্রেশারগুলো বের করতে পারি। আর পার্শিয়াল প্রেশারের ক্ষেত্রে আমরা যে উপর একটা সূত্র করছিলাম, যে পার্শিয়াল প্রেশারের ক্ষেত্রে কই গেল সূত্রটা, এই যে এটা, এই অংশটা কি, এই অংশটা আসলে মোল ভগ্নাংশ না? হ্যাঁ, এটা হচ্ছে মোল ভগ্নাংশ, এটা টোটাল মোলের কত অংশ, ওইটা কি মোল ভগ্নাংশ। তাহলে দেখো যে এখানে আমরা পার্শিয়াল প্রেশার বের করতে পারি এখান থেকে, যে এখানে তো আমাদের সলিড গুলো কনসিডার হচ্ছে না, তাহলে সলিড গুলো যেহেতু কনসিডার হচ্ছে না, তাহলে আমরা এখানে কিউপি লিখতে পারি। এটা হচ্ছে আমার উৎপাদের যে পার্শিয়াল প্রেশার। উৎপাদের পার্শিয়াল প্রেশার কিসে আসবে, কার্বন মনোক্সাইড একটা আসবে। এরপর যেটা বিক্রিয়ক সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড একটা আসবে, ওইটা পার্শিয়াল প্রেশার আসবে। আর এগুলো যে পাওয়ার সেটাও কি ওয়ান হবে, কারণ এগুলো যে আগে সহগটা সেটা কি ওয়ান। আচ্ছা, তাহলে এবার বলো কার্বন মনোক্সাইডের পার্শিয়াল প্রেশার কত। এটা মোল ভগ্নাংশ ইন্টু কি, এটা মোল ভগ্নাংশ ইন্টু টোটাল প্রেশার। তাহলে কার্বন মনোক্সাইড আছে কত, 0.65। এটা যে টোটাল প্রেশার কত, পি ধরলাম। আর কার্বন ডাইঅক্সাইড আছে কত, 0.35। এটা যে টোটাল প্রেশার এটা কত, এটাও পি ধরলাম। এখন তুমি দেখো পি আর পি কাটা চলে যাচ্ছে, তাহলে যেটা বাকি থাকে সেখান থেকে আমার যে কিউপির মান এটা আসে কত, 1.86। ঠিক আছে, এটা কত আসে, 1.86। এখন কিউপির মান থেকে আমরা অনেক কিছু ডিফাইন করতে পারি। যেমন ধরো এটাকে আমি কিউ দ্বারা লিখতেছি জাস্ট, হ্যাঁ মানে ধরো এটা কিউপি অথবা কিউসি, কিছু একটা তো বের করবো, কেপি কেসির মতো একটা সি একটা পি। তো ধরো আমার কিউ এর মানটা, আমার কিউ এর মানটা, আচ্ছা আমি এইভাবে লিখি যে আমার কে এর মানটা কিউ থেকে বড় হইতে পারে, আমার কে এর মানটা কিউ থেকে ছোট হইতে পারে। এরপর আমার কে এর মানটা কি কিউ এর সমানও হইতে পারে, তাই না? তাহলে যখন কে এর মানটা কিউ থেকে বড় হবে তখন বিক্রিয়াটা কোন দিকে যাবে আসলে, সম্মুখমুখী। যদি কে এর মানটা কিউ থেকে ছোট হয় তখন আমার বিক্রিয়াটা কিসে যাবে, পশ্চাৎমুখী। আর যখন আমার কে আর কিউ সমান হবে তখন আমরা বুঝবো যে এটা কি আসলে সাম্যাবস্থায় আছে, এটা কিসে আছে, সাম্যাবস্থায় আছে। ঠিক আছে, এখন আমার যেটা কিউপি বের হয়েছে সেটা কত, 1.86 আসছে। এটা কি তোমার 1.43 থেকে বেশি না, এই যে সাম্যাবস্থা এটা থেকে বেশি না? তাহলে এটা বেশি হলে কি হবে, বিক্রিয়াটা পশ্চাৎমুখী হবে। বিক্রিয়াটা কি পশ্চাৎমুখী হবে, তাহলে এখানে কি তোমার মরিচা পড়বে না, মরিচা পড়বে না। ঠিক আছে, মরিচাটা পড়বে না। এখন তোমাকে অনেক বিক্রিয়া কি করবে, যে ধরো 70 ডিগ্রি সেলসিয়াস কিনে স্থির করে বলে দিছে অনেক বিক্রিয়া এই টেম্পারেচারটা চেঞ্জ করে দিবে। তখন তুমি টেম্পারেচার অনুযায়ী তোমার যে কে এর মানটা সেটা বের করবা, কেমনে বের করবা এটা আমরা চ্যাপ্টারে মানে লেকচার লাস্টে দিয়ে দেখবো। ঠিক আছে, তখন তুমি কে এর মানটা চেঞ্জ বের করবা, এরপর ওটা তুমি তুলনা করবা। ঠিক আছে, এখন এটা অনেকে মনে রাখতে কষ্ট হয়, তো আমরা এটা একটা সংখ্যা রেখা চিন্তা করি। সংখ্যা রেখা চিন্তা করলে এটা হলো কি আমার কে। এখন ধরো আমার যে কিউ এর মানটা এটা দুই জায়গায় থাকতে পারে, এটা দুই জায়গায় থাকতে পারে। ধরো এটা যদি কে বাম পাশে থাকে তাহলে সংখ্যা রেখে কি হয়, বাম পাশের সংখ্যাগুলো ছোট হয়। তাহলে এখানে কি, যখন এটা বাম পাশে থাকবে তখন কিটা কিউটা ছোট, কিউটা ছোট কে থেকে, কিউ ছোট মানে কি এই কেসটা কিউ কে থেকে ছোট, তখন কি কিউটা কে জায়গায় আসতে চাইবে। তখন কিউটা যদি কে জায়গায় আসে এটা কি সামনে আগাবে না, তাহলে এটা কি হবে তোমার সম্মুখমুখী বিক্রিয়া। আর যখন ধরো এখানে থাকবে কিউটা প্রথমে, তাহলে কিউটা কি তোমার কে থেকে বড়, এই অংশটা। তাহলে কিউটা যদি কে থেকে বড় হয় তাহলে কিউটা কি কে জায়গায় আসতে চাইবে, তাহলে কিউটা কি এখানে আসতে চাইবে, তাহলে কিউটা কি পিছনের দিকে আসবে, অর্থাৎ পশ্চাৎমুখী বিক্রিয়া হবে। ঠিক আছে, এইভাবে কি জিনিসগুলো মনে রাখা যায়। আচ্ছা, তাহলে এই ম্যাথটাও গেল, এখান থেকে আমরা কিউপিকিসি যে কনসেপ্ট আছে এটাও কি আমরা একটা ম্যাথের মাধ্যমে বুঝে গেলাম। আচ্ছা, এরপরে ম্যাথে আমাদেরকে বলছে যে তোমার একটা প্রশ্ন দেওয়া আছে। তো এই প্রশ্নের মধ্যে আমাকে বলছে যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ফর দি রিয়েকশন বিলো, মানে এই যে রিয়েকশনটা দেওয়া আছে এটা যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট সেটা কত, 0.63। ঠিক আছে, সেটা হচ্ছে তোমার 0.63। টেম্পারেচারটা কি ফিক্স। এখন বলছে এ মিক্সচার অফ 1 মোল H2O ভ্যাপর, 1 mole H2O vapor and 3 mole carbon monoxide is allowed to come at equilibrium at pressure of 2 atm। ঠিক আছে, তাহলে এখন আমাকে বলছে যে সাম্যাবস্থায় তোমার H2 কতটুকু প্রেজেন্ট থাকবে, সাম্যাবস্থায় তোমার কতটুকু H2 প্রেজেন্ট থাকবে
সেটা মানে নির্ণয় করতে বলছে, ঠিক আছে? তো আমরা কিভাবে করবো, জাস্ট নর্মাল ভাবে করবো আর কি, নর্মাল ভাবে প্রসেস করতে থাকবো। এখানে হচ্ছে কার্বন মনোক্সাইড, এটা তোমার গ্যাস আকারে আছে। H2O, এটাও কি গ্যাস আকারে আছে। এখানে কার্বন ডাইঅক্সাইড, এটা তোমার গ্যাস। তো এখানে হাইড্রোজেন, এটাও কি তোমার গ্যাস। কারণ কথা হলো এখানে কোনোটা কি সলিড বা কোনো লিকুইড নেই, তাহলে সবগুলো কি কাউন্ট হবে। এখন আমাকে বলছে যে T=0 সময়ে আমার কার্বন মনোক্সাইড যেটা, এটা হচ্ছে কত, 3 মোল আর 1 মোল, এগুলাকে কি আমরা সাম্যাবস্থা আসতে দিছি। তো যখন কোনো কিছু শুরু হয়নি, হ্যাঁ মানে যখন কোনো কিছু শুরু হয় না, তখন এটা ছিল 3 মোল, এটা ছিল 1 মোল, সাম্যাবস্থা আসতে দিছি। এটা মানে হইলো কি, এটা মানে হইলো যে আমরা শুরুই করছি বিক্রিয়াটা এটা দিয়ে, হ্যাঁ মানে বাংলা কথা আর কি। তাহলে এটা চেঞ্জ, এটা ধরলাম এটা X মোল বিয়োজিত হয়েছে, এটাও কি X মোল বিয়োজিত হয়েছে। তাহলে এটা তোমার X মোল উৎপন্ন হয়েছে, তাহলে এটাও তোমার X মোল উৎপন্ন হয়েছে। সিম্পল হিসাব। তাহলে T=T সময়ে যখন আমরা সাম্যাবস্থায় পৌঁছেছি, যখন আমরা অবজার্ভ করতেছি, তখন আমরা দেখতেছি এটা রিমেইনিং কত, 3 - x, এটা 1 - x, এটা x, এটা কত, x। তাহলে এখানে দেখো আমার যে ডেল এন, এটা কত, 0 না? ডেল এন এটা কত, 0 না? কারণ এখানেও 2 মোল, এখানেও 2 মোল, তাহলে কি বিয়োগ করলে কি 0। তাহলে ডেল এন 0 হইলে আমার KP=KC হয়, KP=KC হয়। এখন আমি যে কোনো একটার জন্য বের করি, হ্যাঁ তাহলে আমি জাস্ট কেসি বের করি, এটা খুবই ইজি হবে আমার মতে। তাহলে যদি কেসি বের করি, তাহলে দেখো কেসির ক্ষেত্রে কি হয়, হ্যাঁ এই শুধু কে লিখি, সমস্যা নেই, কেসি আর কে এখানে একই, কারণ দুইটাই কি সেম, কেসি আর কে সেম, যে কোনো একটা ধ্রুবক লিখলে হবে। তাহলে এই ক্ষেত্রে কি হবে, জাস্ট যখন দেখবা তোমার ডেল এন 0, তখন কি জাস্ট উপরে দুটা গুণফল, নিচে দুটা গুণফল করলে হয়, মানে জাস্ট উৎপাদকটা গুণফল ডিভাইড বাই তোমার বিক্রিয়কেরটা গুণফল, এটা করলেই হচ্ছে। ঠিক আছে, x × x ডিভাইড বাই 1 - x × 3 - x, এটা হচ্ছে যে কি তোমার 0.63 বলে দেওয়া আছে। তো এখান থেকে আমার x এর মানটা কি বের করতে হবে, সেটা হচ্ছে 0.681। ঠিক আছে, 0.681। তাহলে আমাকে কি বলছে, হাইড্রোজেন কত পরিমাণে বাকি ছিল, হাইড্রোজেন কত পরিমাণে বাকি ছিল, তাহলে হাইড্রোজেন কি পরিমাণে আমার সাম্যাবস্থা হবে, এটা কি x এর মান, x এর মান কত, 0.681, এটা কি আমার আনসার। হ্যাঁ, ছোট একটা ম্যাথ, হ্যাঁ কোনো কাহিনী আর কিছু নেই, ইজি ম্যাথ, এরকম ম্যাথ আসতে পারে। আচ্ছা, এরপর আমরা আরেকটা ম্যাথ দেখি, সেখানে বলা হয়েছে যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ফর দ্য রিঅ্যাকশন A2 + B2 = কি 2AB। এবার সবগুলো কি আমার গ্যাসীয় ফর্মে আছে, তাহলে কি সবগুলো কি আমার কাউন্ট হবে। এট 100 ডিগ্রি সেলসিয়াস ইজ 50, অর্থাৎ 100 ডিগ্রিতে আমার যে তাপমাত্রা সেটা কত, 50 দেওয়া আছে। এখন বলছে যে একটা 1 লিটার ফ্লাক্স, একটা 1 লিটার ফ্লাক্সে containing 1 mole of A2 is connected to a 2 liter flux containing 2 moles of B2. How many moles of AB will be formed at 373 degree Kelvin? And 373 degree Kelvin এটা মানে কিন্তু তোমার 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমার যে টেম্পারেচারটা ফিক্স, মানে এটা ক্ষেত্রে টেম্পারেচারটা ফিক্স, অর্থাৎ কে এর মানটা কত, 50। এখন আমরা ম্যাথটা কিভাবে আগাবো, তাহলে A2 + B2 2AB। আমাকে বলছে যে এ কতটুকু ছিল, 1 মোল ছিল, ইনিশিয়ালি 1 মোল ছিল, বি ছিল 2 মোল, এন্ড দুটাকে কি আমি কানেক্ট করছি, এন্ড দুটাকে কি করছি আমি কানেক্ট করছি। এখন ইনিশিয়ালি কি 0 ছিল, এরপর আমি ধরলাম, দেখো এগুলো বিয়োগ করে যে আমরা -x + 2x এগুলো লিখি না, এটা লেখা সবচেয়ে সহজ উপায় কি, তুমি আগে সহগটা দেখবা, এটা 1 আছে, সুন্দর করে -x করবা, এখানে 1 আছে, সুন্দর করে কি -x করবা, ইজি হিসাব আর কি, হ্যাঁ। আর এখানে কি হবে, +2x। তাহলে যখন আমি অবজার্ভ করতেছি তখন কি 1 - x, 2 - x, এখানে 2x। ঠিক আছে, তাহলে এখন যদি আমি কে এর মান লিখি, এখন এখানে আমার কে এর মান হবে, মানে কে প্রিম হবে নাকি কেসি হবে, দেখো এখানেও কিন্তু আমার যে ডেল এন সেটা কত, 0, এখানেও কি আমার ডেল এন 0। তাহলে আমার KP= কি আমার কেসি, KP= কেসি। তাহলে আমি যে কোনো একটা লিখলেই হচ্ছে। এখন যখন আমার কেসি লিখি, যখন আমি কেসি লিখা হয়, যখন KP=কেসি ডেল এন 0 হয়, তখন কি করতে হয়, তখন ইজিলি জাস্ট মানে মোল গুলা তোমার বসাই দিলে হয় আর কি, হ্যাঁ উৎপাদের মোল, ভর সংখ্যা যেভাবে আমরা লিখি আর কি, হ্যাঁ। যেমন ধরো এই যে উৎপাদক, এখানে কি হয় 2x, এর আগে কি আছে 2 আছে, তাহলে কি স্কোয়ার, আর এখানে কি হয় তোমার এই দুটো গুণ হবে, 1 - x আর 2 - x, ইজি। হ্যাঁ এইভাবে লিখবা আর কি, কোনো মানে আয়তনের হিসাব বা প্রেসারের হিসাব কিছুই আসে না। এটা ইজ ইকুয়াল টু কত আমার 50, এটা আমি জাস্ট
কে লিখি, হ্যাঁ, কারণ আমার কেপি ইজ ইকুয়াল টু কেসি যে কোনো একটা হবে আর কি, আমার কিন্তু মানে স্পেসিফিক ভাবে বলে নেই যে আমার কোন কনস্ট্যান্টটা এখানে লেখা আছে। সো এখানে কি 50, তাহলে এখান থেকে আমি আমার এক্স এর মানটা বের করবো। এখন দেখো এক্স এর কিন্তু দ্বিঘাত, তাহলে এখানে কি এক্স এর দুইটা মান আসবে, এক্স এর দুইটা মান আসবে, ক্যালকুলেটর নাও, এক্স এর দুইটা মান আসবে, একটা আসবে তোমার 2.326, আর একটা আসবে তোমার 0.934। এখন দেখো তোমার এক্স এর মান এটা কি হইতে পারবে, এটা হইতে পারবে না। কেন? কারণ দেখো এখানে এক্স এর মান ছিলই 1, এখান থেকে 2.36 মানে 2.3টা কি বাদ দেওয়া সম্ভব? সম্ভব না। এখানে ছিল কত 2, এখান থেকে 2.36 বাদ দেওয়া সম্ভব? সম্ভব না। তাহলে এক্স এর যে মানটা আসলে সেটা কত? 0.93। এখন আমাকে বলছে যে কতটুকু এবি উৎপন্ন হবে, তাহলে এবি কতটুকু উৎপন্ন হবে, যে 2x পরিমাণ, তাহলে 2 ইন্টু 0.934, এক্স এর যে গ্রহণযোগ্য মানটা সেটা কি 0.934, তাহলে এটা কত আসছে আমার 1.868, তাহলে এটা কি আমার আনসারটা। ঠিক আছে, বুঝা গেল? এরপরের ম্যাথ আমাকে বলছে যে when 3.06 গ্রাম অফ সলিড 3.06 গ্রাম অফ সলিড NH4HS এই জিনিসটা is introduced into a 2 liter evacuated flask, and দেখো 2 liter evacuated flask at 27 degrees Celsius, 30% of the solid decomposes into gaseous ammonia and hydrogen sulfide. এখন বলছে আমাকে calculate Kp and Kc for the reaction at 27 degrees Celsius। হ্যাঁ, এরপর আমাকে বলছে যে what would happen to equilibrium when more solid is introduced in the flux। ঠিক আছে, তাহলে আমরা প্রথমটা করি, এরপর দ্বিতীয়টা। আমাকে কি বলছে যে NH4HS, ঠিক আছে, এই যে সলিডটা আছে সেটা কি ডিকম্পোজ হয়েছে, অর্থাৎ কি ভেঙে গেছে আর কি, ডিকম্পোজ হয়ে কি হয়েছে তোমার অ্যামোনিয়া হয়েছে গ্যাসীয় অবস্থায়, প্লাস আমার হাইড্রোজেন সালফাইড হয়েছে, এটাও কি তোমার গ্যাসীয় অবস্থায়। ঠিক আছে, এখন আমাকে বলছে কতটুকু ছিল 3.06 গ্রাম, বা এটাকে যদি আমি মোলে নিই তাহলে কি হবে 3.06 গ্রাম, গ্রাম কি দ্বারা ভাগ করতে হবে, আণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। তাহলে আণবিক ভরটা কত, এখানে দেখো এখানে কত হবে NH4, এটার জন্য হবে কত 14 যোগ 4 যোগ 14 যোগ 5 যোগ 32, হ্যাঁ আমি ডাইরেক্ট লিখলাম আর কি। তাহলে এখানে আণবিক ভরটা আসতেছে মানে ভাগ করলে আসতেছে কত 0.06 মোল। ঠিক আছে, তাহলে আমার ইনিশিয়ালি ছিল 0.06 মোল, আর এগুলো কি 0 0, তাহলে কিছু সময় পর এখানে ক্ষয় হবে, মানে কি হবে এখানে, মানে তোমার বিয়োজিত হবে কতটুকু -x পরিমাণ, তাহলে এখানে কি হবে +x, এখানে কি হবে +x, এরপর এখানে আমার টোটাল কি হবে 0.06 -x, এখানে হবে আমার শুধু x, এখানে কি আমার শুধু x। ঠিক আছে, এখানে কি আমার শুধু x হবে। এখন কথা হইলো আম, তোমার x এর মানটা কি বের করতে হবে। আচ্ছা, এখন আমাকে বলছে যে 30% কি বিয়োজিত হচ্ছে, তাহলে আমার ছিল এক্স, মানে সরি আমার বিয়োজিত হয়েছে কত এক্স, আমার ছিল 0.06, এটা ইজ ইকুয়াল টু কি আমার 30% অর্থাৎ 0.3। তাহলে এখান থেকে যে আমার এক্স এর মান সেটা কত আসতেছে আমার, এই দুটো যদি আমি গুণ করি 0.06 ইন্টু 0.3, তাহলে আমার আসতেছে 0.018 মোল। হ্যাঁ, অর্থাৎ এতটুকু কি বিয়োজিত হয়েছে, তাহলে এক্স এর মান আমি পেয়ে গেছি। তাহলে এখান থেকে যদি আমি আমার কেপির মান লিখি, সরি কেসির মান লিখি, আর কেসি বের করা আমার জন্য ইজি হবে। আমাকে মোলও জানা আছে, আমার যে ইয়েটা আয়তনটা 2 লিটার এটা আমার জানা আছে, তাহলে আমাদের কেসিটা সেটা হবে কি NH3, এটা ঘনমাত্রা ইন্টু হাইড্রোজেন সালফারের ঘনমাত্রা, এটা হবে না কারণ এটা কি সলিড, এটা একটু খেয়াল রাখবা, এটা কি সলিড, এটা কি হবে না, এটা অন্য কালি দিয়ে লিখি, মানে অন্য কালি দিয়ে একটু মার্ক করে দিই যেটা কি সলিড, এটা কি হবে না, সলিড আর লিকুইড কিন্তু এখানে কাউন্ট হয় না। ঠিক আছে, আচ্ছা ওগুলা ঘনমাত্রা 1 ধরা হয়। তাহলে এখানে এবার আমি NH3 ঘনমাত্রা কত, NH3 ছিল কত এক্স পরিমাণ, এটা কতটুকু ফ্লাক্সে ছিল 0. সরি এটা যতটুকু ফ্লাক্সে ছিল এটা যে আয়তন সেটা কত 2 লিটার, তাহলে এখানে হবে কত 2 কিন্তু এটাও কত এক্স পরিমাণ রিমেইনিং, এটা কতটুকু আয়তনে 2 লিটার, তাহলে এখানে মান বসাও, তাহলে আমার যে কেসির মান সেটা আসছে কত 8.1 ইন্টু 10⁻⁵, এটা কি আমার কেসির মান আসছে। আর আমাকে কেপির মান বের করতে হবে, তাহলে আমি কি জানি যে কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন, কেসির মান তো আমি জানি, আর কত 0.082 ইন্টু টি কত, টি আমাকে বলছে তো 27 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কত 300 কেলভিন, আর ডেল এন এর মান কত এখানে, কত ডেল এন এর মান কত এখানে, এটা এটা হলো তোমার কাহিনী যে ডেল এন কত,
এখানে যেগুলো আমি কাউন্ট করব, যেগুলো আমি সূত্রে আসবে ওগুলো কাউন্ট হবে। এখানে জাস্ট এই দুটো সূত্রে আসতেছে, এটা কিন্তু সূত্রে আসতেছে না। তাহলে এটা 1 মোল, এটা 1 মোল, আর এখানে কি কোনো কিছু নাই। তাহলে এখানে কি হবে, 2 মোল হবে। ডেল এর মান কত, 2 হবে। এটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে, এটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে 2 হইলে আমার এখানে মানটা যেটা আসতেছে, মানে কেপি মান যেটা আসতেছে, এটা হচ্ছে 0.049, ঠিক আছে। 2 নাম্বারটা আমাকে বলছে যদি আমি এখানে ইকুইলিব্রিয়ামে আরো সলিড যোগ করি তাহলে কি হবে। কিছুই হবে না, কোনো এফেক্ট পড়বে না সলিডে। কারণ আমরা যে তিনটা সূত্র শিখছিলাম, ওই সূত্রগুলোর মধ্যে কিন্তু সলিড যোগ করলে কি হবে এগুলো ছিল না, ঠিক আছে। আর সলিড যোগ করলে তো কিছুই হচ্ছে না, কারণ সলিডের কোনো প্রভাবই নেই এখানে, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এই ম্যাথটাও গেল আমাদের এখানে। আচ্ছা, তো এরপরের ম্যাথ আমাদেরকে বলছে যে an equilibrium mixture at 300 Kelvin contains N2O4 and NO2 at 0.28 and 1.1 atm respectively. If the volume of container is doubles, so calculate the new equilibrium pressure of the gases. হ্যাঁ, এখানে আমাকে যে N2O4 আর NO2 ওদের যে পার্শিয়াল প্রেশারটা সেটা দেওয়া আছে আলটিমেটলি, ঠিক আছে। আমাকে এখান থেকে নতুন যে মানে ইকুইলিব্রিয়াম অর্থাৎ নতুন যে তোমার পার্শিয়াল প্রেশার সেটা বের করতে হবে, ঠিক আছে। নতুন সাম্যাবস্থার মধ্যে নতুন যে পার্শিয়াল প্রেশার সেটা বের করতে হবে কখন, যদি আমার ভলিউমটা, কন্টেনারের যে ভলিউমটা সেটা কি দ্বিগুণ করা হয়, ঠিক আছে, মানে আয়তনটা কি দ্বিগুণ করা হয়। এখন কথা হইলো যে ইকুয়েশনটা আগে লিখি, সেটা হচ্ছে আমার N2O4 2NO2। তাহলে আমার সাম্যাবস্থার মধ্যে মানে এট ইকুইলিব্রিয়াম, সাম্যাবস্থার মধ্যে আমার সব ইকুয়েশন এখানে দেওয়া আছে। সাম্যাবস্থার মধ্যে আমার N2O4 ছিল কত, 0.28, আর আমার NO2 ছিল 1.1 atm, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি আমার কেপির মানটা ইজিলি লিখতে পারি, যে আমার কেপির মানটা কত, আমার আংশিক চাপ বলে দেওয়া আছে, তাহলে এটা কত 1.1 স্কোয়ার হবে, কারণ NO2 এর আগে একটা 2 আছে, এরপর এটা কত 0.28। তাহলে এখান থেকে আমার কেপির মানটা আসছে কত 4.32, ঠিক আছে, 4.32। এখন আমার যে ভলিউমটা, ভলিউমটা কি আমি চেঞ্জ করছি। এখন দেখো যদি আমি ভলিউমটা চেঞ্জ করি, আমার কি টেম্পারেচার কনস্ট্যান্ট আছে, তাহলে এখানে আমার ওই P1V1 সমান P2V2 সূত্রটা খাটবে। তাহলে P1V1 ইজ ইকুয়াল টু কি P2V2। তাহলে এখন আমার কি করছি, আমার চাপটাই বের করতে হবে। তাহলে আমি 0.28 এর জন্য চিন্তা করি, অর্থাৎ আমি N2O4 এর জন্য আগে চিন্তা করি। তাহলে ওইটার যে ভলিউম ছিল, এখন আমি কি ভলিউমটা দ্বিগুণ করছি না, তাহলে 2V। তাহলে এখান থেকে যে আমার P2 সেটা কত আসবে 0.14, অর্থাৎ আমার যে ভলিউমটা মানে আমার যে পার্শিয়াল প্রেশার সেটা কি অর্ধেক হয়ে যাবে কেন, তাহলে এটা কত অর্ধেক হয়ে যাবে। তাহলে পি অফ N2O4 যেটা নতুন সেটা কত 0.14, আর পি অফ NO2 যেটা মানে ভলিউম অর্ধেক করার মানে ডাবল করার পর হবে, সেটা তো মানে ভলিউমটা মানে প্রেশারটা অর্ধেক হয়ে যাবে। মানে দুইটারই যদি ভলিউম আমি ডাবল করি তাহলে প্রেশারটা কি অর্ধেক হয়ে যাবে, এটা দুইটার ক্ষেত্রেই সেম। হ্যাঁ, ওই P1V1 সমান P2V2 থেকে পাইতেছি। তাহলে NO2 এর যে প্রেশার সেটা কি 1.1 এর অর্ধেক, অর্থাৎ 0.55 কি এটিএম হয়ে যাবে। এখন দেখো এই ক্ষেত্রে কি প্রেশারগুলো কমে গেছে না আগে থেকে, প্রেশারটা কমে গেছে। তাহলে আমি যদি ঠিক সেম ভাবে ইকুয়েশনটা আবার লিখতে যাই যে N2O4 2NO2, ঠিক আছে। তাহলে আমার সাম্যাবস্থায় ছিল কত, মানে সাম্যাবস্থা যখন এখানে ছিল তখন আমি কি হঠাৎ করে আমার প্রেশারটা কি, সরি আমার যে কন্টেনারের ভলিউম এটা কি ডাবল করছি, তাহলে হঠাৎ করে আমার প্রেশারটাও কি কমে গেছে। তাহলে এই ক্ষেত্রে আমার প্রেশারটা প্রথমে হয়ে যাবে 0.14 আর 0.55। এখন আমাকে বলো আমি কি চাপটা কমাইছি না আসলে আলটিমেটলি, যদি আমি আমার কন্টেনারের ভলিউম বাড়ে আমার চাপ কমে গেছে। আর চাপ কমে গেলে কি হয়, কম ঘনমাত্রা থেকে অথবা কম মোল থেকে বেশি মোলের দিকে যায়। তাহলে আমার যে বিক্রিয়াটা এটা কম মোল থেকে বেশি মোলের দিকে যাবে। তাহলে কম মোল কোনটা, N2O4, কারণ এখানে 1 মোল আছে, আর বেশি মোল 2, তাহলে এখান থেকে যাবে। তাহলে এখান থেকে গেলে এখানে আমার বিয়োজিত হবে আর এখানে কি আমার যোগ হবে। তাহলে আমার নতুন যেই প্রেশারটা সেটা হচ্ছে 0.14 মাইনাস এক্স, আর এটা হচ্ছে 0.55 প্লাস 2x। তাহলে এখন আমি যদি আমার কেপিটা বের করি তাহলে সেটা কত হবে 0.55 প্লাস 2x 0.14 মাইনাস এক্স, এখানে একটা স্কোয়ার হবে কারণ এখানে 2 আছে। কেপির মান তো আমার চেঞ্জ হয়নি, কারণ কেপির মান
টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, আর টেম্পারেচারটা কি ফিক্স আছে, তাহলে কেপির মানটা কত আমার 4.32। তাহলে এখান থেকে আমার এক্স এরও দুইটা মান বের হবে, এক্স এর কি দুইটা মান বের হবে, একটা গ্রহণযোগ্য হবে একটা অগ্রহণযোগ্য হবে। তাহলে এক্স এর যে মানটা যেটা বের হবে সেটা হইলো তোমার, এক্স এর মানটা তুমি ক্যালকুলেটারে যদি বের করো তাহলে একটা আসবে তোমার 0.045, আর একটা আসবে তোমার -1.67। ঠিক আছে, -1.67। এখন -1.67 এটা তো তোমার গ্রহণযোগ্য মান না, তাহলে এক্স এর যে মানটা গ্রহণযোগ্য সেটা হচ্ছে কি 0.045। ঠিক এটাই কি আমি এখন বসাবো। তাহলে আমার আহ, নতুন যেই কি বলছে আমাদের নতুন যেটা হবে, তাহলে P(n2O4) এগুলো জাস্ট নতুন গুলা লিখবো। সেটা হচ্ছে আমার কত 0.14 মাইনাস এক্স, তাহলে এক্স এর মানটা বসাবো, তাহলে আনসার আসতেছে কত 0.095। এরপর P(NO2) এখানে 0.55 প্লাস 2x, এক্স এর মানটা বসাবো, আনসার আসতেছে কত আমার 0.64 এটিএম। সবগুলো কিন্তু এটিএম। তাহলে আমার নতুন যে মানে পার্শিয়াল প্রেশার গুলো সেগুলো কি আমরা পেয়ে গেছি। এখন ধরো আমাকে এখানে বলা হইলো, আমি তো এখানে তোমার কন্টেনারের যে ভলিউম এটা ডাবল করছি, আমি যদি কন্টেনারের ভলিউমটা অর্ধেক করতাম তখন কি হইতো, এটাও আমরা দেখি। যে আমার কন্টেনারের যে ভলিউম এটা কি অর্ধেক করা হয়েছে, মানে হাফ করছি আমি। তাহলে হাফ করলে কি হইতো, P1V1 সমান P2V2, তখন আমার প্রেশার গুলো ডাবল হয়ে যেত। ঠিক বলছি না? তখন কি আমার প্রেশার গুলো ডাবল হয়ে যেত। তাহলে আমার N2O4 এটা যে প্রেশারটা হইতো সেটা কত 0.28 × 2, তাহলে এটা হচ্ছে 0.56। আর NO2 এর যে প্রেশারটা হইতো সেটা হইতো আমার 1.1 × 2, তাহলে কত 2.2। এটা হইতো না, আমি রাফলি দেখাচ্ছি আর কি। এখন প্রেশারটা বৃদ্ধি পাইছে না, তাহলে আমার যে ইকুয়েশনটা যে N2O4 টু NO2, তাহলে এটা ইনিশিয়ালি ছিল আমার 0.56, এটা ছিল কত 2.2। এখন ধরো এখন বলো যে এখানে প্রেশারটা বাড়ছে না, আয়তন কমানোর কারণে প্রেশারটা কি বাড়ছে না। প্রেশার বাড়লে কি হয়, প্রেশার বাড়লে আমি বেশি ঘনমাত্রা থেকে বা বেশি মোল থেকে কম মোলের দিকে যাই, তাহলে আমার বিক্রিয়াটা এদিকে যাওয়া শুরু করবে। তাহলে এখানে হবে আমার -2x, এখানে হবে কি আমার +x। তাহলে আমি যখন অবজার্ভ করবো তখন আমি টোটাল কত পাবো, এখানে পাবো 0.56 প্লাস এক্স, এখানে পাবো আমি 2.2 মাইনাস 2x। তাহলে এই ক্ষেত্রে যদি আমি আমার কেপিটা লিখি তাহলে কেপি কত হবে 2.2 মাইনাস 2x² ডিভাইড বাই 0.56 প্লাস এক্স। এন্ড কেপির মান তো চেঞ্জ হয়নি, কেপির মান আমরা বের করছিলাম এটা কত 4.32। তাহলে এখান থেকে যে আমার এক্স এর মান সেটা আসছে কত 0.196 এটিএম। এবার এই এক্স এর মানটা তুমি এখানে বসাই দাও, তাহলে তোমার যে নতুন প্রেশারটা সেটা কি তোমার বের হয়ে যাবে। বুঝা গেল? হ্যাঁ, এটা জাস্ট ওই একটু মানে ওই কি জানি বলে পরিবেশ রসায়নের যে পিভি সমান এনআরটি, ওই সূত্রটা একটু রিলেট করে দাও আর কি। এখন আমরা একটা ইন্টারেস্টিং ম্যাথ দেখবো। হ্যাঁ, এখানে আমাকে পার্সেন্টেজ বলে দেওয়া আছে, অর্থাৎ আমাকে বলে দেওয়া আছে ধরো কোশ্চেনটা এমন ভাবে যে 520 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তোমার 180 ডিগ্রি এটিএম চাপে একটা সিলিন্ডার বা একটা পাত্রের মধ্যে তোমার 22% অ্যামোনিয়া গ্যাস আছে। তাহলে আমাকে যে N2 + 3H2 2NH3 এই বিক্রিয়া যে সাম্যরূপ সেটা আমাকে বের করতে বলছে। আচ্ছা, আমাকে জাস্ট তুমি কমন সেন্স খাটায় বলো ম্যাথটা কি কেমনে হইতে পারে, যে N2 + 3H2 এটা হচ্ছে তোমার 2NH3। ঠিক আছে, এটা হচ্ছে কত 2NH3। এখন আমাকে বলো, আমাকে প্রশ্নে বলা আছে যে আমার অ্যামোনিয়ামটা কত পার্সেন্ট আছে 22%, তাহলে এই টোটাল অ্যামোনিয়াটা আমার 0.22, মানে 22%। তাহলে আমার এই যে রিমেনিং এই পোর্শনটা এটা কি বিক্রিয়ার মধ্যেই তো, তাহলে এই রিমেনিং এই পোর্শনটা কত 78% বাকিটা, আর এটা কত আমার 22%। কমন সেন্স, এটা যদি 22% হয় এটা কত 78%। আর 78%-এর মধ্যে ধরো প্রতি 4 গ্রামের মানে প্রতি 4 মোলের মধ্যে ওর 1 মোল হচ্ছে আমার N2, আর 3 মোল হচ্ছে কত আমার 3H2। তাহলে তুমি বলো এটা কি 1:3 অনুপাতে আসে না, কারণ 1:3 অনুপাতে আছে। তাহলে 78%-এর মধ্যে 1/4 × 0.78, এটা হচ্ছে কি তোমার N2 এর পরিমাণ, আর 3/4 × 0.78 এটা হচ্ছে কি তোমার H2 এর পরিমাণ। এটা হচ্ছে যে ছোটকালে যে আমরা ভগ্নাংশ আলাদা করতাম না, ওই মানে ধরো 1:1:3 অনুপাতে তোমার তুমি 3 জনকে 500 টাকা ভাগ করে দিছো, তখন তুমি এটা কিভাবে করতা, এটাকে 1K ধরতা, এরপর এটাকে 1K, এটাকে 3K ধ্রুবক ধরতা,
এই তিনোটা যোগ করলে কিসে সমান হয়, 500 সমান হয়। এবার তুমি কে এর মানটা বের করতা, কে এর মানটা কিভাবে বের করতা, 500/5। তাহলে আমার কে এর মানটা আসছে কত, 100। এই 100 এই কে এর মানটা এরপর ওখানে বসাইতা, তাহলে প্রত্যেকে কত পাইতো, 100 টাকা, 100 টাকা, 300 টাকা, এইভাবে করে করতা না। ঠিক এই জিনিসটা আমি এখানে করছি, জাস্ট বোঝার ট্রাই করো। হ্যাঁ, তাহলে এখন আমার এন টু এর পরিমাণ, মানে এন টু কত পার্সেন্ট, হচ্ছে যে তোমার 78%কে যদি আমি 4 ভাগ করি, এটা 1 ভাগ, ঠিক আছে। তাহলে এইভাবে আমি আমার আংশিক মানে যে আমি মোল ভগ্নাংশগুলো সেটা পেয়ে গেছি না। তাহলে এটা হচ্ছে আমার 0.22, এটা হচ্ছে আমার কত, 0.195, আর এটা হচ্ছে কত আমার 0.0585। ঠিক আছে, এখন যদি আমি এগুলো মোল ভগ্নাংশ পেয়ে গেছি, এখন আমি এটা কেপি বের করতে পারি না। কেপি কত, এটার মোল ভগ্নাংশ গুণ টোটাল প্রেসার, টোটাল প্রেসার কত, 180 এটিএম। কারণ এটার আগে কোনো স্কোয়ার স্কোয়ার হবে, হবে, কারণ এটার আগে কি আছে, 2 আছে। এরপর H2 এর মোল ভগ্নাংশ কত, 0.585 ইন্টু 180। কারণ এটার উপর পাওয়ার কত হবে, কারণ H2 এর আগে কত আছে, 3 আছে। একইভাবে এটা মানে N2 এর যে মোল ভগ্নাংশ সেটা হচ্ছে 0.195, এটাতে 180, এটা কত, 1। তাহলে আমার কেপির মান কত আসছে এখানে, 3.826 ইন্টু 10⁻⁻5। এটা কি আমার কেপির মান আসলো। এখন যদি তোমাকে এটা বলা হইতো যে 1/N2, এটা তোমাকে যদি এমনি বলে যে 1/2N2 প্লাস 3/2H2 2NH3, এটারটা বের করো, তখন তুমি কি করতে, তখন তুমি ঠিক একইভাবে ওখানে তোমাকে বলা হতো যে অ্যামোনিয়া, সরি এখানে তো 2 হবে না, তখন তোমাকে ঠিক এভাবে বলা হতো যে অ্যামোনিয়া আছে 22%। অ্যামোনিয়া যদি 22% হয়, তাহলে বাকিটা কি, এই এতটুকু হচ্ছে তোমার 78%। ওখান থেকে তুমি জাস্ট এভাবে ডিস্ট্রিবিউট করতা, পার্সেন্টেজ গুলো ঠিকই পাইতা, পার্সেন্টেজ পাওয়ার পর ঠিক এগুলাই পাইতা। ওখানে জাস্ট পাওয়ার গুলো চেঞ্জ হইতো, পাওয়ার গুলো কি হইতো, অ্যামোনিয়ামটা 1 হইতো, H2 এটা 3/2 হইতো, এটাও কি 1/2 হইতো। ঠিক আছে, বুঝা গেল, ইজি ম্যাথ। ঠিক আছে, এই ধরনের ম্যাথ কিন্তু আসে। এরপরে ম্যাথে আমাকে বলা হয়েছে কি তোমার 1 mole of nitrogen and 3 moles of PCl5 are placed in a 100-liter vessel heated at 227 degrees Celsius. The equilibrium pressure is 2.05 atm, assuming ideal behavior। অর্থাৎ এই সবগুলোকে আমরা একটা আইডিয়াল গ্যাস হিসেবে চিন্তা করতেছি। ঠিক আছে, এখন বলছে যে ক্যালকুলেট দ্য ডিগ্রি অফ ডিসোসিয়েশন অফ পিসিএল5, অর্থাৎ পিসিএল5 এর যে বিয়োজন মাত্রাটা সেটা বের করতে হবে, তার কেপি বের করতে হবে ওই পিসিএল5 এর যে বিক্রিয়াটা সেটার জন্য। এখন পিসিএল5 এর এই বিক্রিয়াটা যদি লিখে থাকে, তাহলে এটা ইনিশিয়াল অবস্থায় কতটুকু ছিল, 3 মোল ছিল, আমাকে বলেই দিছে 3 মোল ছিল। এগুলা কি 0 0, কিছুক্ষণ পর এটা এক্স পরিমাণ বিয়োজিত হয়েছে, এটা এক্স পরিমাণ উৎপন্ন হবে, এটা কি এক্স পরিমাণ উৎপন্ন হবে। তাহলে এখানে আমার যখন অবজার্ভ করবো, এখানে হবে আমার 3 - x, এখানে এক্স, এখানেও কি আমার এক্স। আচ্ছা, ঠিক আছে, গেল। এখন কথা হইলো এখানে যদি আমি এখন আমার কেপির মানটা বের করি, তাহলে আমার এখানে টোটাল যে মোল সংখ্যা সেটা লাগবে, টোটাল মোল সংখ্যাটা লাগবে। টোটাল মোল সংখ্যা আমি কিভাবে বের করবো, সেটা হচ্ছে যে এন টোটাল, সেটা হচ্ছে আমার 3 - x প্লাস এক্স প্লাস এক্স, এটা হচ্ছে আমার 3 + x। এখন আমার টোটাল মোল সংখ্যা লাগবে না। এখন আমাকে বলো আমার সাম্যাবস্থার মাঝে আমার যে টোটাল প্রেসার সেটা দেওয়া আছে, 100 লিটার ভেসেল দেওয়া আছে, এরপর আমার টেম্পারেচারও দেওয়া আছে। তাহলে আমি ওই একটা ম্যাথ করছিলাম মনে আছে, পিভি সমান এনআরটি দিয়ে। ঠিক ঠিক এভাবে আমি আমার সাম্যাবস্থার মধ্যে যে টোটাল যে মোল সংখ্যা সেটা বের করতে পারি পিভি সমান এনআরটি দিয়ে। তাহলে এখানে পি কত, 2.05 এটিএম, 2.05 এটিএম, ভি কত, 100 লিটার, এন এর মান বের করবো। তাহলে যেহেতু এগুলো আমি এটিএম আর লিটারে ইউজ করছি, তাহলে আমার আর এর মানটা কত, 0.082 ইন্টু টেম্পারেচার কত আমার 500 কেলভিন, 227-এর সাথে কত, 273 যোগ করবা। এখান থেকে যে আমার এন এর মান আসছে সেটা কত আমার 5, অর্থাৎ 5 মোল এখানে এক্সিস্ট করতেছে সাম্যাবস্থায়। এখন আমাকে বলো এই যে 5, এই 5 আমার 3 + x না সাম্যাবস্থায়, 3 + x না, আসলে এটা 3 + x হবে না। কেন, কারণ দেখো তুমি এখানে নাইট্রোজেনটাকে ভুলে যাচ্ছ, এখানে একটা কি নাইট্রোজেনও আছে, নাইট্রোজেনটা কি এখানে রিয়েকশন করতেছে না, কিন্তু নাইট্রোজেন তো এক্সিস্ট করতেছে। এটা পুরা যে মানে এটার একটা কি বলবো, মানে এটার একটা প্রভাব তো আছে না সাম্যাবস্থার মধ্যে।
সাম্যাবস্থার মধ্যে এটা কোনো প্রভাব নেই, কিন্তু আমি যে টোটাল মোলটা বের করছি পিভি সমান এনআরটি, ওখানে কিন্তু নাইট্রোজেনটা ইনক্লুডেড। তাহলে এখানে এটা হবে আমার 5 ইজ ইকুয়াল টু আমার যে পিসিএল ফাইভটা, এন অফ পিসিএল ফাইভ, আচ্ছা এখানে এটা লিখি যে এন টোটাল, অর্থাৎ এই এন টোটাল প্লাস আমার যে নাইট্রোজেনটা আসিল সেটা। তাহলে এটা হচ্ছে আমার 5 প্লাস 5 ইজ ইকুয়াল টু 3 প্লাস এক্স, আর ওই নাইট্রোজেনের এক মোল সেটা। তাহলে এখান থেকে যে আমার এক্স এর মান সেটা আসছে কত 1, তাহলে এখান থেকে কি এক মোল করে বিয়োজিত হচ্ছে। তাহলে এখান থেকে আমি আমার কেপির মানটা লিখতে পারি যে কেপি ইজ ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই 3 প্লাস এক্স ইন্টু পি, অর্থাৎ প্রেশার কত 180। এটা কিসের জন্য? পিসিএল থ্রি এর জন্য। এবং ক্লোরিনের জন্য সেম, তাহলে এখানে একটা স্কোয়ার দিতে পারি, মানে জাস্ট একসাথে লিখলাম আর কি, ক্যালকুলেশন এখন বড় হয়েছে, ঠিক আছে। এরপর এখানে কত 3 মাইনাস এক্স ডিভাইডেড বাই কত 3 প্লাস এক্স ইন্টু 180, এটা কি। এবার এখানে আমি এক্স এর মান পাইছি না, এক্স এর মান পাইছি, পাইছি। আমি কথা বললাম, আমি এখানে আরেকটা ভুল করছি। ভুলটা কি, আমি 3 প্লাস এক্স কে এখানে টোটাল মোল সংখ্যা ধরছি, কিন্তু টোটাল মোল সংখ্যার মধ্যে আসলে আমার 5, এই দেখো টোটাল মোল সংখ্যা আমার এটা 5। তাহলে এখানে হবে আমার 5, এখানেও কি হবে আমার 5, কারণ আংশিক চাপটা কি সবগুলা মূল সংখ্যার উপর ডিপেন্ড করতেছে, একসাথে যোগ করতে হবে টোটাল মূল সংখ্যাটা, ঠিক আছে। এখানে নাইট্রোজেনটা কি কাউন্ট হবে। তাহলে এই ক্ষেত্রে তোমার ক্যাপির মানটা আসবে তোমার 0.205, ঠিক আছে। বুঝা গেল। এখানে ওই যে নাইট্রোজেনের যে মোলটা, এটাই একটু এখানে কাহিনী করে, ঠিক আছে। আশা করি সবাই বুঝছো। তো আমি কেপিকেসি রিলেটেড আর কোনো ধরনের ম্যাথ এখানে দেখাইতেছি না, অনেকগুলো দেখাইছি, সব ধরনের দেখাইছি বলতে গেলে। এখন আমরা একটু জিনিসপত্র জানবো, সেটা হচ্ছে তোমার গিবস ফ্রি এনার্জি। গিবস ফ্রি এনার্জি, এরপর হলো তোমার ভ্যান হফের যে ইকুয়েশনটা আছে সেটা, এরপর তোমার আরহেনিয়াসের ইকুয়েশন, আরহেনিয়াস এটার ইকুয়েশন, এরপর তোমার রেট অফ রিয়াকশনের ইকুয়েশন, ঠিক আছে। আচ্ছা, তো ধরো গিবস ফ্রি এনার্জি যেটা সূত্রটা, মেন যে সূত্র, এটা তো ডিটেলসে তোমাদের জানা লাগবে না, সেটা হচ্ছে তোমার ডেল জি নট ইজ ইকুয়াল টু তোমার মাইনাস আর টি এলএন কে, অর্থাৎ সাম্য ধ্রুবক যেটা থাকবে ওটাকে লন করবা, এটার সাথে তোমার আর এর টিকে গুণ করবা, আর একটা মাইনাস হবে, ইজ ইকুয়াল টু মাইনাস এন এফ ই নট সেল, আমরা তড়িৎ রসায়নে পড়বো, ইজ ইকুয়াল টু আমার ডেল এইচ মাইনাস টি ইন্টু ডেল এস, ঠিক আছে। এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো আমরা একটু পরিচয় লিখবো আর কি, হ্যাঁ। তো এই যে আমার কে, এই কেটা হচ্ছে কি আমার সাম্য ধ্রুবক, সাম্য ধ্রুবক, ঠিক আছে। এই এফ এর মানটা কত, আমরা ওই এফ এর মানটা শিখছিলাম আমরা তড়িৎ রসায়নে 96500, ঠিক আছে। এন কি, এন হচ্ছে আমার নাম্বার অফ ইলেকট্রনস, যতটুকু ইলেকট্রনের ট্রান্সফার হয় তোমার ওই তড়িৎ রসায়ন বিক্রিয়ার ক্ষেত্রে, হ্যাঁ। ই নট হচ্ছে কি আমার ওই মানে কোষ ধ্রুবক আর কি, সম্ভবত এটাকে কোষ ধ্রুবক বলে তড়িৎ রসায়নে, ওইটা আর কি ই নট। আর ডেল এইচ, এটা হচ্ছে যে আমার চেঞ্জ ইন এনথালপি, ঠিক আছে, চেঞ্জ অফ এনথালপি, পর্ব জিনিসগুলো আমরা। ডেল এইচ, সরি ডেল এস, এটা কি, এটা হচ্ছে আমার চেঞ্জ অফ এন্ট্রপি, এন্ট্রপি, ঠিক আছে। তো জিনিসগুলো আমরা বুঝছি এখন, জাস্ট সূত্রটা মনে রাখলে হবে, জাস্ট ম্যাথ দিবে আমরা ম্যাথ করবো। এখন এই ডেল জি নট এই জিনিসটা কি, এই ডেল জি নটকে আমরা চিন্তা করতে পারি যে ফ্রি এনার্জি অ্যাভেলেবল টু ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ তোমার যতটুকু শক্তির প্রয়োজন একটা রিয়েকশন হওয়ার জন্য সেটা আমরা চিন্তা করতে পারি। এখন ডেল জি নটের মান যদি, ডেল জি নটের মান যদি আমার নেগেটিভ আসে, ডেল জি নটের মান যদি আমার নেগেটিভ আসে, তাহলে আমি বুঝবো যেটা কি ফরওয়ার্ড রিয়েকশন হবে। আর ডেল জি নটের মান যদি আমার পজিটিভ আসে, তাহলে আমি বুঝবো যেটা কি ব্যাকওয়ার্ড রিয়েকশন হবে, ব্যাকওয়ার্ড রিয়েকশন হবে। আর ফরওয়ার্ড রিয়েকশন এটা মানে কি বোঝায় যে বিক্রিয়াটা কি স্পন্টেনিয়াস, অর্থাৎ স্বতঃস্ফূর্ত বিক্রিয়া, ঠিক আছে। আর যখন তোমার ব্যাকওয়ার্ড হয় তখন কি নন স্পন্টেনিয়াস হয়, অর্থাৎ কি স্পন্টেনিয়াস হয় না, এটা কি স্পন্টেনিয়াস হয় না।
হ্যাঁ স্বাভাবিক, আমাদের কমন সেন্স। এখন এটা হচ্ছে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া, এটা আমরা মানে এন্ট্রপির মাধ্যমে যদি আমি চিন্তা করি, তাহলে তুমি মনে রাখবা যে আমার ফাইনাল এন্ট্রপি যদি আমার ইনিশিয়াল এন্ট্রপি থেকে বেশি হয়, ফাইনাল এন্ট্রপি যদি আমার ইনিশিয়াল এন্ট্রপি থেকে কি বেশি হয়, তাহলে এটা কি একটা স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হবে। এটা একটা স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হবে। কেমনে হবে? যেমন ধরো, আহ, আমি ধরিনি যে তোমার ডেল এইচ এর মান নাকি ওয়ান কাইন্ড অফ পজিটিভ ভ্যালু হবে, ঠিক আছে? ধরো এই ক্ষেত্রে আমরা লিখলাম না যে ডেল এইচ মাইনাস টি ইন্টু ডেল এইচ। তাহলে তুমি বলো যে আমি যদি ধরো এখানে ডেল জি নট ইজ ইকুয়াল টু কি মাইনাস টি ডেল এস ধরলাম, যে ধরো কোনো একটা ক্ষেত্রে তোমার আমি ডেল এইচ এর মানটা কি ওয়ান কাইন্ড অফ নেগেটিভ ধরে রাখছি, ঠিক আছে? তাহলে ডেল এইচ এর মানটা আমি ধরি নিলাম যে নেগেটিভ। তো ওই ক্ষেত্রে আমার এটা কি মাইনাস সামথিং কিছু একটা আসবে, এটা কি আমার মাইনাস টি ডেল এস আছে। তাহলে আমার যে ডেল এস, এটা পরিবর্তনটা কি একটা ওয়ান কাইন্ড অফ পজিটিভ জিনিস আসবে। তাহলে পজিটিভ জিনিস মানে কি আমার ফাইনাল মাইনাস ইনিশিয়াল ইজ ইকুয়াল টু কি পজিটিভ। তাহলে ওখান থেকে আমি just এই জিনিসটা লিখতে পারি। হ্যাঁ, এটা স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হবে। তো এত কিছু তোমার জানার দরকার নেই, তুমি জাস্ট মনে রাখবা যে ফাইনাল যেটা এন্ট্রপি, এটা যদি তোমার ইনিশিয়াল এন্ট্রপি থেকে বেশি হয়, তাহলে কি তোমার কি জানি বলে, এটা স্বতঃস্ফূর্ত বিক্রি হবে, ওটা সামনের দিকে আগাবে আর কি। হ্যাঁ, তো এখন দুই একটা ম্যাথ দেখবো এই রিলেটেড, মানে এই সূত্রটা ইউজ করে, জাস্ট এই সূত্রটা মনে রাখবা। এই সূত্রটা ইউজ করে কি আমরা ম্যাথ করবো। যেমন ধরো তোমাকে একটা দিতে পারে, কি জানি বলে এটাকে, একটা কোষ বিক্রিয়া দিতে পারে। হ্যাঁ, তো কোষ বিক্রিয়ার ক্ষেত্রে ধরো তোমাকে দিল যে জিঙ্ক জিঙ্ক টু প্লাস কপার টু প্লাস কপার, এরা যে সাম্য ধ্রুবক, এটা তোমার সাম্য ধ্রুবক বের করতে বলছে। হ্যাঁ, এটা সাম্য ধ্রুবক বের করতে বলছে। এখন সাম্য ধ্রুবক বের করার জন্য আমার যে সূত্রটা আমি জানি সেটা কি, যে মাইনাস আর টি এল এন কে, এটা কি ডেল জি নট, ডেল জি নট এটা কি মাইনাস আর টি এল এন কে ইজ ইকুয়াল টু কি মাইনাস এন এফ ইনট সেল, তাই না? এন এফ ইনট সেল। আচ্ছা, তাহলে এখন আমাকে বলো, এখানে আমি জানি না কোনটা কোনটা, মানে আমাকে বের করতে হবে কি, আমাকে এই সাম্য ধ্রুবকটা বের করতে হবে। আর সাম্য ধ্রুবক বের করার জন্য আমার এই ইনট সেলটা লাগবে। তাহলে ইনট সেল, এটা হচ্ছে কি আমার ই অফ ইনট অফ অ্যানট প্লাস ইনট অফ ক্যাথোড। তাহলে ইনট অফ অ্যানট কি, ইনট অফ আমার জিঙ্ক থেকে এটা জিঙ্ক টু প্লাস হবে, আর ক্যাথোডটা কি ইনট অফ আমার কপার টু প্লাস থেকে কপার হবে। তাহলে এটা কত আমার 0.76, এগুলো কিন্তু কয়েকটা মুখস্থ মান আছে, ঠিক আছে? আর এটা কত আমার 0.34, তাহলে এটা আমার টোটাল আসবে 1.1 ভোল্ট, ঠিক আছে? 1.1 ভোল্ট। তাহলে আমার এখানে এই যে আর টি এল এন কে, এই ক্ষেত্রে আমার আর এর মানটা আমি 8.314 এ বসাবো, ঠিক আছে? আর যেহেতু উভয় ক্ষেত্রে আমার মাইনাস আছে, আমি কি মাইনাসটা কনসিডার করতেছি না। তাহলে 8.314 ইন্টু টি, টি কত 298 ধরলাম, কারণ এখানে কিছু বলে নেই। হ্যাঁ, এখন ধরো তোমার কিছু না বলে তুমি 25 ডিগ্রি ধরে কি ম্যাথ গুলো করবা। 298 ইন্টু লন কে ইজ ইকুয়াল টু, এখানে কয়টা ইলেকট্রন ইনভলভ, দুটো ইলেকট্রন। তাহলে 2 × 96500 ইন্টু ইনর সেল কত 1.1। এখান থেকে যে আমার কে এর মান, এটা আমি সরাসরি বের করবো, সেটা হচ্ছে কি 1.66 ইন্টু 10⁻37। এখানে যে সাম্য ধ্রুবকের মান, এগুলো কিন্তু অনেক বেশি আসে। এগুলো কি মিন করে, এটা যে এত বেশি আসলে এটা কি মিন করে, এটা মিন করে যে বিক্রিয়াটা আসলে অনেক মানে স্বতঃস্ফূর্ত ভাবে ঘটবে, অর্থাৎ অনেক স্পিডে ঘটবে। হ্যাঁ, অনেক বেশি বেশি করে ঘটবে। আর এটা তুমি বুঝতেই পারছো সেটা কি সম্মুখমুখী বিক্রিয়া, তার উপর কি একটা মানে স্ট্রং রিয়েকশন আর কি। হ্যাঁ, তো তোমার যত সামগ্রিক মান বড় হবে, বিক্রিয়ার তত নিজের থেকে হওয়ার যে টেন্ডেন্সি এটা শো আপ করবে, ঠিক আছে? বুঝা গেল? তো এরপর একটা ম্যাথ দেখি আমরা। আচ্ছা, তো এরপর আমাদের এই ম্যাথটা বলছে, তো এই ম্যাথের ক্ষেত্রে আমাকে বলা আছে যে এই যে রিয়েকশনটা দেওয়া আছে, হ্যাঁ, ক্যালসিয়াম কার্বনেটের যে বিয়োজন যে রিয়েকশনটা, এই রিয়েকশনটা তোমার স্পন্টেনিয়াস কিনা সেটা আমাকে কি এখানে জিজ্ঞেস করছে। তো এখানে যে তাপমাত্রাটা, এটা হচ্ছে তোমার 25 ডিগ্রি, ঠিক আছে? এখন এটা কি স্পন্টেনিয়াস কিনা জিজ্ঞেস করছে। এখন স্পন্টেনিয়াস হওয়ার জন্য বা স্বতঃস্ফূর্ত হওয়ার জন্য আমরা কি পড়ছিলাম, যে ডেল জি নট ইজ ইকুয়াল টু কি ডেল এইচ মাইনাস টি ইন্টু ডেল এস। হ্যাঁ,
এটা কি তোমার নেগেটিভ হইতে হবে, মানে ডেল জি নটের মানটা এটা কি নেগেটিভ হইতে হবে। নেগেটিভ হইলে কি এটা স্বতঃস্ফূর্ত হয়। এখন আমাকে বলো, আমি একটা ডেল জি নটটা ডেল এইচটা বের করি, হ্যাঁ। তাহলে ডেল এইচ এটা যদি আমি বের করি, সেটা কি হয়, এটা হচ্ছে তোমার ডেল এইচ অফ প্রোডাক্ট মাইনাস ডেল এইচ অফ তোমার যে রিয়েক্টেন্ট সেটা, ঠিক আছে। অর্থাৎ তোমার যে উৎপাদ বিয়োগ বিক্রিয়ক। এখন উৎপাদেরটা কি আমাকে বলো তো, উৎপাদে কি আছে, কার্বন, সরি ক্যালসিয়াম অক্সাইড আর তোমার কার্বন ডাইঅক্সাইড। তাহলে ক্যালসিয়াম অক্সাইডের কত, -65.6, এরপর কার্বন ডাইঅক্সাইডের কত, -393.5, মাইনাস এখানে যে সূত্রটা মানে সেটা, এরপর ডেল এইচ আর, মানে কি রিয়াক্টেন্ট ডেটা, রিয়াক্টেন্ট কি ক্যালসিয়াম কার্বনেট, ওটা কত 12.06 -1206.9। এখান থেকে আমার ডেল এইচ এর মানটা বের হচ্ছে না, এটা এটা হচ্ছে আমার 177.8 কিলো জুল পার মোল, ঠিক আছে। তাহলে কিলো জুল মানে কি 177.8 ইন্টু 10⁻³ জুল পার মোল। এবার আমি যদি আমার ডেল এস এর মান বের করি, তাহলে আমি কি বলছিলাম ডেল এস এর মানটা কেমনে বের করে, ঠিক এটার মতোই, যে প্রোডাক্ট বিয়োগ রিয়েক্টেন্ট মানে আর। তাহলে আমাকে বলো যে এখানে প্রোডাক্টেরটা কত, প্রোডাক্ট কোনটা কোনটা আছে, প্রোডাক্ট হচ্ছে আমার ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড। তাহলে এটা এটা এই দুটা গুণ হবে, মানে এই দুটো যোগ হবে, ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইডেরটা, সেটা হচ্ছে কত 39.8 প্লাস 213.6 বিয়োগ রিয়েক্টেন্ট, রিয়েক্টেন্টটা কত আমার 92.9। তাহলে আমাদের ডেল এস এটা মান আসছে কত 160.5 জুল পার মোল পার কেলভিন, ঠিক আছে। এখন আমি যদি আমার ডেল জি নটের মান বের করি, সেটা আসতেছে আমার ডেল এইচ মাইনাস টি ইন্টু ডেল এস। তাহলে ডেল এইচ এর মান কত আমার 177.8 ইন্টু 10⁻³ মাইনাস টি কত 298 কেলভিন ইন্টু 160 ইন্টু কত 160.5। তাহলে এই জিনিসটা কি একটা পজিটিভ ভ্যালু আসতেছে না, 1.29.99 ইন্টু 10⁻³ জুল পার মোল। এটা কি আমাদের ডেল, মানে ডেল জি নটের মান সেটা আসতেছে, এটা কি পজিটিভ আসছে না। এখন যদি এটা পজিটিভ আসে, তাহলে এটা কি তোমার স্বতঃস্ফূর্ত হবে না, নেগেটিভ আসলে স্বতঃস্ফূর্ত হয় আমি বলছিলাম। তাহলে এটা কি তোমার স্পন্টেনিয়াস হবে না। এখন তোমাকে বললো যে কোন তাপমাত্রায় স্পন্টেনিয়াস হবে, যে কোন তাপমাত্রায় বা কোন তাপমাত্রার উপরে গেলে হবে। তাহলে কোন তাপমাত্রায় যদি যায়, তাহলে আমি ডেল জি নটের মানটা অ্যাটলিস্ট জিরো ধরতে পারি, অ্যাটলিস্ট জিরো হতে হবে। এরপর যদি আমি বাড়াই, তাহলে এটা কি নেগেটিভে চলে যাবে। তাহলে অ্যাটলিস্ট জিরো ধরলে এখানে আমার কত আসে 177.8 ইন্টু 10⁻³ মাইনাস টি ইন্টু 160.5। তাহলে এখানে যে টি এর মান সেটা আসছে কত আমার 834.78 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, এটা আমি সেলসিয়াসে নিয়ে গেছি ডিরেক্ট। তাহলে দেখো এটা প্রায় 834 834.78 ডিগ্রি সেলসিয়াস, মানে অনেক হাই টেম্পারেচারে গিয়ে এটা বিয়োজন ঘটে। এন্ড এই বিয়োজনের রিয়েকশন গুলা, এই যেগুলা বিয়োজন রিয়েকশন হচ্ছে না, এগুলো কিন্তু আসলে অনেক হাই টেম্পারেচারে ঘটে। এন্ড আমরা কি এটা ম্যাথমেটিক্যালে দেখতেছি যে আসলে এটা অনেক হাই টেম্পারেচারে কি এই ধরনের যে বিয়োজন যে বিক্রিয়া এগুলো ঘটে, ঠিক আছে, যেগুলো বিয়োজিত হয়। সো এটা কি আমার আনসার, যে কতটুকু সময়ের মধ্যে, মানে কতটুকু টেম্পারেচার পরে গিয়ে, সময় না কতটুকু টেম্পারেচার পরে গিয়ে এটা তোমার বিয়োজন হওয়া শুরু হবে। কিন্তু কম টেম্পারেচার যেমন 25 ডিগ্রি, 26 ডিগ্রি, 100 ডিগ্রি, 200 ডিগ্রি, এগুলোতে কিন্তু কোনো প্রকার বিয়োজন হবে না, কারণ ডেল জি নোটের মানটা এটা কি নেগেটিভ আসবে না, এটা পজিটিভ আসে, ঠিক আছে। সো এমন একটা পর্যায়ে যাইতে হবে যে ওটার থেকে বেশি দিলে তোমার ডেল জি নোটের মানটা কি নেগেটিভ আসবে। তাহলে ওইটা আমরা বের করছি, অ্যাটলিস্ট জিরো ধরে করছি, ঠিক আছে। তাহলে এর থেকে বেশি দিলে এটা কি, এর থেকে বেশি দিলে এটা কি আরো বড় হবে, তখন কি এটা নেগেটিভ চলে আসবে, ঠিক আছে, বুঝা গেল। আচ্ছা, তো এরপর আমাদের আম, আরো কিছু জানতে হবে। যেমন ধরো এই যে ডেল এইচ, এই যে আমার আর বেশিক্ষণ ক্লাস নেই, ঠিক আছে। এই যে ডেল এইচটা আছে না, এই ডেল এইচ এর মান যদি আমার পজিটিভ হয়, তাহলে এটা কি হয়, যদি আমার পজিটিভ হয় এটা হচ্ছে আমার এন্ডোথার্মিক রিয়াকশন, এন্ডোথার্মিক রিয়াকশন। আর যদি এটা আমার নেগেটিভ হয়, তাহলে এটা হচ্ছে আমার এক্সোথার্মিক রিয়াকশন। অর্থাৎ কি এন্ডোথার্মিক হচ্ছে তোমার তাপ হারি, আর এক্সোথার্মিক হচ্ছে কি তোমার তাপ উৎপাদী। এখন এটা যে
এটা যে তোমার গ্রাফটা, গ্রাফ দুটো যদি আমি একটু দেখাই, তাহলে এই গ্রাফটা হইলো তোমার গিয়া এখানে ধর আমি আমার প্রোগ্রেসে দেখাইলাম, মানে আমার বিক্রিয়াটা কি যাচ্ছে সামনে, এখানেও কি আমার প্রোগ্রেসে দেখাইলাম। আর এখানে আমি আমার যে এনথালপি, ঠিক আছে, আমার যে এনথালপি সেটা। এখন যখন আমার ধরো এটা হইলো একটা লেভেল, এটা হলো কি আমার একটা লেভেল, এটা কি আমার আরেকটা লেভেল, এটা হলো আমার আরেকটা লেভেল, এটা কি আমার আরেকটা লেভেল। আচ্ছা, ঠিক আছে। এখন ধরো এটা হলো কি আমার রিয়েক্টেন্ট, আর এটা হলো কি আমার প্রোডাক্ট। এটা আমার রিয়েক্টেন্ট, এটা কি আমার প্রোডাক্ট। এখন ধরো আমার রিয়েক্টেন্টের যে এনথালপি অনেক কম, রিয়েক্টেন্টের যে ডেলেচের মানটা এটা কি অনেক কম, এন্ড আমার যে প্রোডাক্টের ডেলেচের মানটা বা প্রোডাক্টের যে এনথালপির মানটা সেটা কি অনেক বেশি। আর এইখানে এই বেশিটা যাওয়ার জন্য কি করতে হয় জানো, এইখান থেকে একটা শক্তি গেইন করে তাকে ওখানে পৌঁছাতে হয়। সো একটু বেশি পরিমাণ শক্তিটা কি নিতে হয়। এই বেশি পরিমাণ শক্তিটাকে আমাকে বলা হয় অ্যাক্টিভেশন এনার্জি, অ্যাক্টিভেশন এনার্জি অথবা যে সক্রিয়ণ শক্তি সেটা। আর যখন আমার রিয়েক্টেন্টের যে শক্তি, রিয়েক্টেন্টের যে অভ্যন্তরীণ শক্তি, আমি এটাকে জাস্ট নর্মালি বলি যে অভ্যন্তরীণ শক্তি, ঠিক আছে। রিয়েক্টেন্টে বা বিক্রিয়কটা যদি বেশি হয় তাহলে উৎপাদনটা যদি কম হয়, প্রোডাক্টটা যদি কম হয়, তাহলে ওইটা ঠিক এরকম হয় যে একটু বাড়ে, এরপর কি একটু বাড়ে, এরপর কি কমে যায়। এই যে একটু বেড়ে এরপর কমে, এটাও কি তোমার সেম অ্যাক্টিভেশন এনার্জি। আচ্ছা, এখন ধরো তোমার যে রিয়েক্ট্যান্ট, এই রিয়েক্ট্যান্ট কিছু শক্তি লাগবে যে ওর উৎপাদের লেভেলে যেতে পারে। তো উৎপাদের লেভেল বাদ দাও, ও অ্যাক্টিভেশন এনার্জি অর্জন করতে হবে বিক্রিয়াটা শুরু করার জন্য। কারণ অ্যাক্টিভেশন এনার্জি অনেক বেশি না। তো এই অ্যাক্টিভেশন এনার্জিটা আসবে কোথা থেকে? এই অ্যাক্টিভেশন এনার্জিটা আসবে কোথা থেকে? পরিবেশ থেকে। পরিবেশ থেকে তো আসবে। তাই পরিবেশ থেকে যদি আমার শক্তি আসে, তাহলে বিক্রিয়ার যে স্থল, বিক্রিয়ার যে স্থল, আরে বিক্রিয়ার স্থলটা কি হবে? শীতল হবে। কারণ পরিবেশের তাপগুলা কি বিক্রিয়কটা শুষে নিছে, তাহলে বিক্রিয়ার স্থলটা কি হবে? শীতল হবে। তাহলে এই যে আমি গ্রাফটা আঁকছি সেটা হচ্ছে কি তোমার এন্ডোথার্মিকের গ্রাফ, ঠিক আছে। এরপর এখানে ক্ষেত্রে দেখো যে এনথালপি মানে রিয়েক্টেন্টের এনথালপি এটা অনেক বেশি। এটা আমি যখন প্রোডাক্ট এনথালপি লেভেলে যাবো, অ্যাক্টিভেশন এনার্জি ক্রস করে, তখন কি এক্সট্রা যে তাপটা এটা আমরা ছেড়ে দিতে হচ্ছে পরিবেশে। ছেড়ে কই যাবে? এটা পরিবেশে যাবে, পরিবেশে ছেড়ে দিবে। তাহলে ছেড়ে দিলে তখন আমার বিক্রিয়ার স্থলটা কি হবে? তোমার বিক্রিয়ার যে স্থলটা এটা কি উত্তপ্ত হবে। তাই বিক্রিয়ার স্থলটা উত্তপ্ত হচ্ছে, তাহলে এটাকে বলা হয় তোমার তাপ হারি, সরি, তাপ উৎপাদী বিক্রিয়া বা এক্সোথার্মিক। বুঝা গেল? এটা হলো কি তোমার এক্সোথার্মিক। এই যে অ্যাক্টিভেশন এনার্জি, এটা হলো কি এতটুকু, এতটুকুটাকে তোমার অ্যাক্টিভেশন এনার্জি অথবা এ দ্বারা কি প্রকাশ করা হয়। হ্যাঁ, কারণ তোমার উৎপাদে যতটুকু, সরি, বিক্রিয়কে যতটুকু শক্তি, তার থেকে কতটুকু শক্তি এক্সট্রা লাগবে অ্যাক্টিভেশন এনার্জির জন্য, এটা হচ্ছে ওই ডিস্টেন্সটা বা গ্যাপটা। আর ইয়ার ক্ষেত্রে কি জানি বলে তোমার, আম, এই ক্ষেত্রে তোমার এতটুকু হচ্ছে তোমার অ্যাক্টিভেশন এনার্জি, ঠিক আছে। ঠিক আছে, মানে যতটুকু তোমার উৎপাদ, সরি, বিক্রিয়ক, বিক্রিয়ক থেকে কতটুকু শক্তি এক্সট্রা লাগবে, বিক্রিয়কের শক্তিটা থেকে কতটুকু এক্সট্রা লাগবে, সেটা হচ্ছে তোমার অ্যাক্টিভেশন এনার্জি বা ঠিক আছে। এখন এগুলার কিছু ইকুয়েশন আছে। ইকুয়েশনটা কি? তোমাকে আমি দুটো ইকুয়েশন লিখে দিচ্ছি, ঠিক আছে। একটা হলো তোমার ভ্যান্ট হফ, একটা হচ্ছে তোমার আরহেনিয়াস। তুমি ইকুয়েশনটা মুখস্থ করবা, বাকি কাজ, বাকি কাজ যদি তুমি ম্যাথ কিন্তু করবা, ঠিক আছে। ইকুয়েশন গুলা কি? এটা হচ্ছে তোমার লন kp1 ডিভাইডেড বাই kp2 is equal to minus del h divided by r into 1 by t1 minus 1 by t2, ঠিক আছে। এটা হলো তোমার ভ্যান্ট হফের যে ইকুয়েশন সেটা। সেম ইকুয়েশন
কপি পেস্ট। এন্ড সেম ইকুয়েশনের ক্ষেত্রে যদি আমি এখানে ডেল এইচ বাই আর এর জায়গায় অ্যাক্টিভেশন এনার্জি ডিভাইড বাই আর দিই, অ্যাক্টিভেশন এনার্জি ডিভাইড বাই আর দিই, তাহলে এটা হবে তোমার আরহেনিয়াসে। ঠিক আছে, এটা হবে তোমার আরহেনিয়াসের যে ইকুয়েশনটা সেটা। এখানে তো লন আছে না, এখন যদি আমি এটাকে লগে করতে যাই কি হবে, মানে দুইটা ক্ষেত্রে যদি আমি লগ করি, লগ আর লং এর মধ্যে কিন্তু একটু তফাৎ আছে। হ্যাঁ, এটা তুমি আশা করি জানো। তাহলে যদি আমি লগ করি তাহলে এখানে কি হয়, জাস্ট একটা এক্সট্রা জিনিস গুণ হয়, ই এ ডিভাইড বাই 2.303 ইন্টু আর 1/T1 মাইনাস 1/T2 হয়। বুঝা গেল? আচ্ছা, তো তোমাকে প্রশ্নের মধ্যে কি দেওয়া থাকবে, প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে যে T1 তাপমাত্রায় আমার যে কেপি মান এটা, T2 তাপমাত্রায় আমার যে কেপি মান এটা দেওয়া থাকবে। জাস্ট এগুলা যে অনুপাতটাকে লন করবা, এরপর কি তোমার সক্রিয় শক্তি জানতে পারে, অথবা যে কোনো সবগুলো দেওয়া থাকবে, যে কোনো একটা জানতে চাই। ঠিক আছে, এগুলো ইজি ইজি ম্যাথই আসে, এত আহামরি ম্যাথ কি এখান থেকে দেয় না। ঠিক আছে, আহামরি ম্যাথ এখান থেকে কি দেয় না। এখন আমি যদি লগ কেপি যে গ্রাফটা, এগুলো যদি আমি একটু দেখি, মানে এখান থেকে যদি আমি গ্রাফগুলো দেখি, তাহলে গ্রাফটা হবে, দেখো উপরের দিকে আমি দিলাম যে তোমার লগ কেপি, আর নিচের দিকে দিলাম যে তোমার 1/T। এখানেও হইলো তোমার 1/T, এখানেও কি তোমার লগ কেপি। এখন একটা গ্রাফ হবে তোমার এক্সোথার্মিকের জন্য, আর একটা গ্রাফ হবে তোমার এন্ডোথার্মিকের জন্য। আর এক্সোথার্মিকের জন্য কোনটা হবে, তুমি যা সিম্পলি মনে রাখবে, তাপ উৎপাদী তাপ বাড়বে, তাহলে এটা এইভাবে হবে। ঠিক আছে, আর এন্ডোথার্মিকের জন্য এটা কি এইভাবে হবে। ইকুয়েশনটা কিন্তু এখান থেকে আসছে। ঠিক আছে, ইকুয়েশনটা এখান থেকে আসছে, এটা তোমার বুঝার কথা আর কি, সামান্য একটু মনোযোগ দিলে বুঝবো যেটা কিভাবে আসছে। ঠিক আছে, আচ্ছা, তুমি যদি তাও যদি না বুঝো, এটাকে আমি জাস্ট এভাবে লিখতে পারি যে মেইন যে ইকুয়েশনটা ছিল সেটা ছিল আমার লং কে ইজ ইকুয়াল টু মাইনাস ই এ ডিভাইড বাই আর ইন্টু 1/T প্লাস কোন একটা কনস্ট্যান্ট, প্লাস একটা কনস্ট্যান্ট। ঠিক আছে, এই কনস্ট্যান্টটা ছিল আসলে লং এ, তো এটাকে আমি কনস্ট্যান্ট হিসেবে চিন্তা করতে পারি। ঠিক আছে, তখন দেখো এই কে এর সাথে, এই লং কে এর সাথে আমার 1/T সমানুপাতিক হওয়ার কথা ছিল, কিন্তু একটা মাইনাস থাকার কারণে কি টিটা সমানুপাতিক হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি আলটিমেটলি লিখতে পারবো যে সমানুপাতিক কে সমানুপাতিক টি, কে সমানুপাতিক টি। ঠিক আছে, বুঝা গেল? আচ্ছা, এরপর আমরা রেট অফ রিয়েকশন নিয়ে কথা বলবো বলছিলাম। আমি এখানে রিলেটেড কোনো ম্যাথ দেখাচ্ছি না, যে এই রিলেটেড যে ম্যাথগুলো এগুলো আমি দেখাচ্ছি না কেন, কারণ তোমাকে প্রশ্নের মধ্যে এগুলো খুব ইজিলি বলে দেওয়া থাকবে, যে যে কোনো একটা মান বলে দিবে, তোমাকে 5 নম্বরটা বের করতে দিবে। হ্যাঁ, জাস্ট মান বসাবা, আনসার বের করবা। আচ্ছা, তো এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি আমার রেট অফ রিয়েকশন। এটা কিভাবে কাজ করে, ধরো একটা যে জিনিস এ থেকে বিতে কি উৎপন্ন হচ্ছে, একটা জিনিস এ থেকে বিতে কি উৎপন্ন হচ্ছে, তাহলে এটা যে রেট অফ রিয়েকশন সেটা হচ্ছে আমার ডি এ ডিভাইড বাই ডিটি ইজ ইকুয়াল টু ডিভি ডিভাইড বাই ডিটি। ঠিক আছে, এটা যে রেট, হ্যাঁ, এখন রেট মানে কি, ডিএ ডিভাইড বাই ডিটি মানে কতটুকু সময়, প্রতি সময়ের জন্য এটা যে মানে ঘনমাত্রার পরিবর্তন সেটা। কারণ যখন তোমার উৎপাদের জন্য লিখবা তখন কি এটা প্লাস, আর যখন তুমি মানে বিক্রিয়কের জন্য লিখবা সেটা কি তোমার মাইনাস। এখন বিক্রিয়কের জন্য কি এটা মাইনাস বললাম। এখন ধরো এখানে যদি আগে পরে কোনো সংখ্যা থাকে, যেমন 2a থেকে যদি আমার বি উৎপন্ন হয়, তখন আমি ঠিক আগের মতো ডিএ ডিভাইড বাই ডিটি ইজ ইকুয়াল টু ডিভি ডিভাইড বাই ডিটি কি লিখতে পারি। কিন্তু এখানে যেহেতু টু এর আগে মানে এর আগে একটা টু আছে, সেই টুটা এখানে নিচে আসবে, আর যেহেতু এ কি একটা বিক্রিয়ক, তাহলে এটার আগে একটা মাইনাস আসবে। ঠিক আছে, এইভাবে হয়। যেমন এটা যদি আমি আলটিমেটলি লিখি, তাহলে ধরো এইভাবে ছোট হাতের এ বড় হাতের এ যেগুলো ছোট হাতের বি বড় হাতের বি, তাহলে এই ক্ষেত্রে দেখো আমার ডি এ ডিভাইড বাই ডিটি ইজ ইকুয়াল টু, এটা বি হবে, সরি, ডিভি ডিভাইড বাই ডিটি এভাবে লিখবো। তখন এই যে বি এর আগে একটা ছোট হাতের বি আছে না, ছোট হাতের বিটা কি 1/বি হবে, আর এ এর আগে একটা ছোট হাতের এ আছে, ছোট হাতের এটা কি 1/এ হবে, আর এটা যেহেতু একটা বিক্রিয়ক তাহলে এটা কি মাইনাস হবে।
ঠিক আছে, বোঝা গেল? এটা দিয়ে কি ম্যাথ আসবে, কিন্তু এমসিকিউতে আসবে তোমাদের, ঠিক আছে? এটা দিয়ে কোনো রিটেন আসবে না। তো এটা দিয়ে যদি আমি একটা ম্যাথ বলি, তো ম্যাথটা কেমন হতে পারে? উম, ওই অ্যামোনিয়া টাইপ ম্যাথ আর কি। যেমন ধরো এন টু প্লাস H2, ধরো N2 প্লাস 3H2 ইজ ইকুয়াল টু 2NH3। এখন তোমাকে বললো যে এই দুটো ঘনমাত্রা বা এই দুটো যে রেট অফ রিঅ্যাকশন বলে দেওয়া থাকলো, and তোমাকে 3 নাম্বারটা বের করতে হবে। তো এখান থেকে আমি ইকুয়েশনটা কেমনে লিখবো সেটা হচ্ছে, আমার এগুলা কি বিক্রিয়ক, তাহলে এগুলার যে আগে এগুলো কি নেগেটিভ বসবে, তাহলে dN2/dt ইজ, হ্যাঁ, এবং এটার আগেও কি মাইনাস বসবে যেহেতু নেগেটিভ, তাহলে 1/3 যেহেতু 3 আছে ইন্টু dH2/dt ইজ ইকুয়াল টু, এটা কি তোমার উৎপাদ, তাহলে এটা কি পজিটিভ হবে। আর যেহেতু 2 আছে তাহলে 1/2 ইন্টু dNH3/dt। তাহলে এখন তোমাকে কোশ্চেনের মধ্যে ধরো এটা দেওয়া আছে, কোশ্চেনের মধ্যে ধরো এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, তোমাকে কি এটা বের করতে দিতেই পারে, এটা বের করতে দিতে পারে, তাই না? তো এভাবে কি জিনিসগুলো সলভ করবে, এবার এমসিকিউ আসবে, বুঝছো? এগুলো বড় কোনো ম্যাথ আসবে না তোমাদের। এরপর তোমাদের আরেকটা ছোট জিনিস একটু জানা উচিত, সেটা হচ্ছে তোমার ওই আম, একটা বিক্রিয়া কখন সাম্যাবস্থায় পৌঁছাবে বা এমন কিছু ম্যাথ থাকে না। তো ওগুলো হইতেছে তোমার গিয়ে আম, যে টি, একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে তোমার টি ইজ ইকুয়াল টু 1/k, টি ইজ ইকুয়াল টু 1/k লন এ ডিভাইড বাই এ মাইনাস এক্স। ঠিক আছে, মানে কখন এটা কি সাম্যাবস্থায় পৌঁছাবে, অথবা অর্ধেক হবে, অথবা উৎপাদ অর্ধেক হবে, এই ধরনের জিনিসপত্র। তো এখন ধরো এই জিনিসটাকে আমরা তোমরা যেহেতু এটা তোমাদের আসার চান্স অনেক কম, আমাদের চুয়েট আসছিল 24-25 সেশনে। এখন ধরো আমরা এটাকে ওই একটা চ্যাপ্টার আছে না আমাদের, নিউক্লিয়ার ফিজিক্স। নিউক্লিয়ার ফিজিক্সে আমরা একটা সূত্র পড়ছিলাম যে n ইজ ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তুমি এটাও ঠিক সেম সূত্র থেকে আসছে। তুমি ওখানে জাস্ট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি না, ওখানে তুমি ধরবা যে ঘনমাত্রা, কোন একটা ঘনমাত্রা, আমার যে আদি ঘনমাত্রা ছিল, অর্থাৎ আদিতে ছিল এটা, হ্যাঁ, সরি, আদি ঘনমাত্রা যেটা ছিল ওইটার সাথে আমার ই টু দি পাওয়ার মাইনাস যে ধ্রুবক, এটার সাথে সময়টা কি গুণ করবা এইভাবে। তো ওখান থেকে তুমি জাস্ট এই ম্যাথটাকে রিলেট করতে পারবে। আমি জাস্ট ইজি ওয়েটা বললাম, এটা অনেক সময় মুখস্থ রাখা একটু কষ্ট হয়ে যায়, আমার ক্ষেত্রে কষ্ট হয়েছিল, কারণ আমার মনে থাকতো না যেহেতু নতুন পড়ছিলাম। তো ওই ক্ষেত্রে আমরা জাস্ট এই সূত্রটা ইউজ করতে পারি। আমরা যে পদার্থের, সরি, নিউক্লিয়ার ফিজিক্সের যে সূত্রটা আছে ওইটা ইউজ করতে পারি, যে এস ইজ ইকুয়াল টু এস নট ই টু দি পাওয়ার মাইনাস কেটি। তোমাকে যদি বলে যে কখন ঘনমাত্রা অর্ধেক হবে, ঠিক আছে, তখন আমরা কি ঠিক এভাবে আমরা ম্যাথটা করতে পারি। সো এখান থেকে আমরা লাস্টের দিকে আমরা অনেকগুলো সূত্র শিখছি, অনেকগুলা থিওরি দেখলাম, সূত্র দেখলাম, চার্ট দেখলাম। তো এই ধরনের জিনিসগুলো থেকে আসলে ম্যাথ তেমন আসে না। হ্যাঁ, এখান থেকে জাস্ট একটা এমসিকিউ আসতে পারে। আর এটা যদি ম্যাথ আসে থাকে তাহলে অনেকের ক্ষেত্রে এটাকে করা কি কঠিন হবে। হ্যাঁ, তবে এই দুইটা ক্ষেত্রে কি ম্যাথ আসতে পারে। এগুলো ম্যাথ আসলে কেমনে আসবে আমি বললাম, যে মান দেওয়া থাকবে, বসাবা আর একটা কি আনসার বের করবা। তো এগুলা কি ইকুয়েশন আঁকতে দিতে পারে, বা এটার যেমন এটাকে একটা গ্রাফ আঁকা যায় না, যে ওয়াই ইজ ইকুয়াল টু কি mx প্লাস সি, একটা কি গ্রাফ আঁকা যায় না এটা দিয়ে? তুই গ্রাফ প্লটিং দিয়ে দিতে পারে, হ্যাঁ, ইজি ইজি ম্যাথ দিবে। হ্যাঁ, এর থেকে বেশি কঠিন কি তা অসম্ভব না। আর যেগুলো থেকে কঠিন ম্যাথ আসে, যেমন ধরো স্পন্টেনিয়াস কিনা, এরপর ধরো তোমার কিস এনার্জি, অন্যান্য ম্যাথ, এরপর কেপি কেসিও, এগুলো অনেক কিছু পড়াইছি, ঠিক আছে? এগুলো কি দিন শেষে যদি কঠিন ম্যাথ আসে এখান থেকে আসবে। সো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। তোমাদের কোশ্চেন ব্যাংক গুলা করবা, ভালো করে কোশ্চেন ব্যাংকটা একবার ফুল টপ টু টপ করবা। এরপর টাইম পাইলে তোমার কেমিস্ট্রি বইটা একটু পড়বা। আর স্লাইডটা আমি সুন্দর করে লিখিয়ে দিচ্ছি, স্লাইডটা একটু চোখ বুলাবা, থিওরি গুলো দেখবা, ম্যাথ গুলো দেখবা, মোর দেন না। ঠিক আছে? সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।